আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি এনায়েতুর রহিম। আজকের আর্ট অ্যান্ড সায়েন্স অফ ডেটা সায়েন্স লাইভ সেশনে আবার সবাইকে স্বাগত জানাচ্ছি আপনাদের। যারা ইউটিউবে জয়েন করছেন তাদেরকে স্বাগত জানাচ্ছি, আর যারা আমার সাথে জুমে জয়েন করেছেন তাদেরকেও স্বাগত জানাচ্ছি। আশরাফ, মাহিয়ান, থ্যাংকস ফর জয়নিং। হ্যাঁ মাহিয়ান, আপনার কোশ্চেন আমি দেখেছি, আমি অ্যান্সার দেবো আর কি। আপনি খুব কিউরিয়াস। আপনার কথা শুনতে চাই, আপনি আনমিউট করে বলেন, কথা বলেন। স্যার একটু মাইকের সমস্যা হয় তো এজন্য কথা বলতে পারি না। আচ্ছা আচ্ছা, আপনি কি ঢাকায় আছেন? স্যার ওকে। আশরাফ, আপনি কোথায় আছেন? শিকাগো। ও আচ্ছা, হ্যাঁ বুঝতে পারছি। রাইট রাইট, থ্যাংক ইউ। সরি, আমি আসলে ইদানিং মানে হয় কি, ওই আপনাদের সাথে আমার ইন্টারাকশন হয়েছে, কিন্তু আমি আর মনে রাখতে পারি না, বুঝছেন, হয়তো বয়স হচ্ছে আর এত ইন্টারাকশন হয়, মনে রাখা যায় না। হ্যাঁ, কিন্তু ওই ওই অনেকদিন আবার কানেক্টেড থাকলে তখন দেখা যায়, তখন কিন্তু একটা দারুণ ইন্টিমেসি তৈরি হয়। এটাই এখনকার ইয়ে। গতকাল আমাদের একটা আলোচনায়, ঘরোয়া আলোচনায়, একটা দাওয়াত খেতে গিয়ে আলোচনা হচ্ছিল যে আজ থেকে ধরেন 15 বছর 20 বছর আগে যখন গুগল অ্যাড দিত না, গুগল অ্যাড দিত, যে গুগলের জিমেলের মধ্যে অ্যাড দিত, বিভিন্ন জায়গায় অ্যাড ক্লিক করতে হতো, আছে না ওই ধরনের। গুগল যখন ওই যে ডাবল ক্লিক নামে যে অ্যাড নেটওয়ার্ক কিনলো আর কি, ওই সময়ের কথা বলতেছি। তখন একটা রিপোর্ট পড়েছিলাম যে কোনো একটা অ্যাড ইন্টারনেটে বোধহয় 26 বার বা 27 বার দেখার পরে কেউ সেই অ্যাডে ক্লিক করতো। সেই 15-20 বছর আগে কথা বলতেছি। তো সেটা এখন মোস্ট লাইকলি মনে হয় ইউ নিড লাইক 100-200 ইমপ্রেশনস বিফোর সামওয়ান ক্যান অ্যাকচুয়ালি ক্লিক, মানে আমার মনে হয় আর কি। তো কেন বলতেছি যে ওই এখন এত ইনফরমেশান, এত ইন্টারাকশান, যে একটা অ্যাড আমি একবার দেখলেই ওটা যে আমার চোখে লাগবে এমন না, ওটা অনেকবার দেখাইতে হবে, তাহলে হয়তো যদি আগ্রহ জন্মে। তো ওরকম আমাদের ইন্টারাকশান ওরকম হয়ে গেছে। আমি প্যান্ডেমিকের একদম শুরুতে ওই সময় গিয়েছিলাম, তারপরেই প্যান্ডেমিক শুরু হয়ে গেছে, তো এরপরে আর যাওয়া হয়নি। আমার খুবই ডেফিনেটলি যেতে ইচ্ছা করে, কিন্তু আমার আম্মা কিছুদিন আগে ইমিগ্রেশন নিয়ে এখানে আসছেন, ফলে এখন আমাদের দেশে যাওয়ার আগ্রহটা একটু কমে গেছে। বাট আম্মা আবার চলে যাচ্ছেন, আজকে চলে যাবেন, আবার দেখা যাক কবে আসে। তো আমি তাকে বলছি যে তুমি যাও, তা আমি তাহলে আমি যেয়ে তোমার আবার নিয়ে আসবো, তো ওই সুযোগে হয়তো আমার যাওয়ার একটা সুযোগ হতে পারে। ওকে, তো ওই ওকে, আমি মাহিয়ানের প্রশ্ন দিয়ে শুরু করি। ওকে, সো সেটা হলো যে মাহিয়ান প্রশ্ন করছেন, যারা ইউটিউবে আছেন তাদেরকে বলতেছি। হ্যাঁ, ইউনুস ফারাভি, থ্যাংক ইউ। হ্যাঁ, গুড মর্নিং, গুড ইভিনিং, থ্যাংক ইউ ফর জয়নিং। তো আমি আসলে ইস্ট কোস্টে থাকি। ইস্ট কোস্ট মানে হলো আমেরিকার, আমেরিকা তো একটা বিগ কান্ট্রি, মানে এক পাশ থেকে আর এক পাশের সময়ের ডিফারেন্স হচ্ছে 3 ঘন্টা। জাস্ট থিঙ্ক অ্যাবাউট ইট, 3 আওয়ার্স। সো ইস্ট কোস্ট মানে হচ্ছে আমেরিকার ইস্ট সাইড, যেটা হচ্ছে আটলান্টিক ওশনের পাশে, আর ওয়েস্ট কোস্ট হচ্ছে যেটা প্যাসিফিক ওশনের পাশে। সো আমাদের থেকে প্যাসিফিকের ডিস্টেন্স হচ্ছে মানে 3 আওয়ার্স। ওকে, I don't know in terms of kilometer mile, I don't know, maybe several thousand miles. হ্যাঁ, ওকে। সো নর্থ ক্যারোলাইনাতে থাকি, তার কারণ কি? ওকে, আবহাওয়ার ক্ষেত্রে বাংলাদেশের মতো। হ্যাঁ, আমি আগে কলোরাডোতে ছিলাম। কলোরাডো হচ্ছে বিউটিফুল রকি মাউন্টেনের স্টেট। তো কলোরাডোর এয়ার হচ্ছে ভেরি ক্লিন। ওকে, ভেরি ক্লিন বিকজ ইটস আ মাইল হাই সিটি। মানে মাইল হাই মানে কি, সি লেভেল থেকে 1 মাইল, দ্যাট ইজ লাইক 2 কিলোমিটারের মতো উঁচু। তো ওই সিটি, তো ওখান থেকে আমরা এইখানে আসছি হচ্ছে অ্যাকচুয়ালি জব নিয়ে। ঠিক আছে, কলোরাডোতে আমি ছিলাম, একাডেমিক জব করতাম ওখানে, ইউনিভার্সিটি অফ নর্দার্ন কলোরাডোতে। ওদের যে গ্র্যাজুয়েট স্কুল ছিল, অ্যাপ্লাইড স্ট্যাটিস্টিক্স অ্যান্ড রিসার্চ মেথডস, সেই ডিপার্টমেন্টে আমি
ফ্যাকাল্টি হিসেবে ছিলাম, টেনিউর ট্র্যাক ফ্যাকাল্টি হিসেবে, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর। মেইনলি গ্র্যাজুয়েট স্টুডেন্টদের পড়াতাম, মাস্টার্স পিএইচডি স্টুডেন্টদের। তো ওখানে একাডেমিয়া ছেড়ে দেওয়ার পরে ইন্ডাস্ট্রিজ আমার যে জব হয়, প্রথম জবটা, সেটা নর্থ ক্যারোলাইনাতে। সো আমরা নর্থ ক্যারোলাইনায় মুভ করি জবের কারণে। ওকে, সো আমেরিকায় মোস্ট অফ দ্য টাইম আমাদের মুভটা হয়েছে হচ্ছে জবের কারণে। তো এখানে হলো গিয়ে, এখানে আসার পরেই, কলোরাডোতে 3 বছর থাকার পরে নর্থ ক্যারোলাইনা এসেই প্রথম দিন সেই মানে পরদিন সকালের যে অনুভূতিটা আমার হয়েছে সেটা আমি বলি। এক্স্যাক্টলি ধরেন ঘুম থেকে উঠে দেখলাম যে জানলা দিয়ে প্রচণ্ড রোদ আসতেছে এবং পাখি ডাকতেছে, কিচিরমিচির করতেছে। ইটস লাইক বাংলাদেশ। মানে দ্যাটস মাই ফার্স্ট ইমপ্রেশন। তো হ্যাঁ, এখানে মানে ওয়েদারটা একটুখানি হিউমিড, লিটল বিট, নট মাচ, কিন্তু কলোরাডোর তুলনায় এটা আমার কাছে মনে হয়েছে টোটাল বাংলাদেশের মতো। পাখি ডাকতেছে, হ্যাঁ, কলোরাডোতে পাখিটা কি কম শোনা যেত? তো এটা হচ্ছে ফার্স্ট ইমপ্রেশন, আই স্টিল রিমেম্বার দ্যাট। এরপরে এখানে থেকে যাওয়া হয়ে গেল, কারণ হলো যে হ্যাঁ, ওয়েদার ওয়াইজ এটা খুবই ভালো। কারণ আপনারা হয়তো অনেকে জানেন আমরা দীর্ঘদিন ক্যানাডায় ছিলাম। সো মানে ক্যানাডা ছিলাম, মানে ক্যানাডা বলতে সবাই বুঝে ইজ ভেরি কোল্ড, স্নো, দ্যাট ইজ ট্রু। তারপরে কলোরাডোতে ছিলাম, ওখানেও স্নো, বাট নট অ্যাজ ব্যাড অ্যাজ ক্যানাডা। তারপরে এখন এখানে আসছি, এখানে কোনো স্নো টো নাই। সো একসময় স্নো খুব ভাল লাগতো, কিন্তু এখন মনে হয় যে স্নো না থাকাই ভালো, সেরকম মনে হয়। ওকে, এটা হয়তো বা বয়সের কারণে হতে পারে। তো আর আর এখানে ইস্ট কোস্টের একটা বিশাল সুবিধা হচ্ছে যে এখানে অপরচুনিটি অনেক বেশি, মানে জবের অপরচুনিটি, পার্টিকুলারলি আমাদের ফিল্ডে। হ্যাঁ, হেলথ কেয়ারে, তারপরে ফার্মা কোম্পানি টাম্পানি সব হচ্ছে এইদিকে। এখানে হচ্ছে অপরচুনিটি ইজ হিউজ, যে কারণে এখান থেকে আর বের হওয়া হয়নি। আর আরেকটা ইম্পর্ট্যান্ট কারণ হলো যে আপনার ইস্ট কোস্টে আপনার অনেক ইউনিভার্সিটি আছে। মানে যেহেতু আমার বাচ্চা আছে 2টা, তাদের ইউনিভার্সিটিতে পড়তে হবে। তো সেই জন্য আমাদের ওটা একটা লক্ষ্য ছিল যে আমরা ওইরকম একটা স্টেটে যাব যেখানে আমাদের বাচ্চারা আমাদের লোকাল ইন স্টেটে থেকে যেন পড়াশোনা করতে পারে, মোটামুটি ভালো ইউনিভার্সিটি থাকলেই হবে, ওইরকম আমাদের টার্গেট। আমরা কখনোই এরকম বাচ্চাকে হারভার্ডে পাঠাতে হবে, আন্ডারগ্রেড করতে, বা এমআইটিতে পাঠাতে হবে, আমাদের টার্গেট ওরকম না। আমাদের টার্গেট হচ্ছে গ্রো স্লোলি। ওকে, সো দ্যাটস আওয়ার টার্গেট। সো আন্ডারগ্রেডটা যেন আমাদের সাথে থেকেই তারা করতে পারে, এই 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 ফ্যাক্টরগুলো ইম্পর্ট্যান্ট ছিল আমাদের কাছে। সেই কারণে আমরা এখনও এখানেই রয়ে গেছি। কারণ হলো কি, আমেরিকা একটা জিনিস আপনারা হয়তো জানেন না, আমি আমার বাচ্চাকে যদি অন্য স্টেটে ইউনিভার্সিটিতে পাঠাই, দ্যাট তার টিউশন ফিটা হবে কাইন্ড অফ ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের যে টিউশন ফি সেরকম, ভেরি হাই, মানে অলমোস্ট ডাবল থেকে ট্রিপল। ওকে, সো ধরেন যে আমাদের স্টেটে ইউনিভার্সিটির টিউশন ফি ধরেন $10,000 বা $12,000, সেটা যদি আউট অফ স্টেট হয়ে যায় ওটা হয়ে যাবে $33,000-35,000, লাইক অলমোস্ট ট্রিপল। সো ওই একটা কারণ, ফাইন্যান্সিয়াল একটা কারণ। তো ধরেন সব মিলায়, তো ইন স্টেটে তাদেরকে আমার মেয়ে ইউনিভার্সিটিতে পড়ে, সেকেন্ড ইয়ারে যাচ্ছে এবার। সো ওই সুবিধাটা আছে আর কি। তো এই মিলায়, সব মিলায় ধরেন ওয়েদারটা মাইল্ড, হ্যাঁ, ডিস্টিংক্ট 4 সিজন আছে। সো বাংলাদেশের মতোই কাইন্ড অফ। আমাদের এখান থেকে আটলান্টিক ওশেন ধরেন 2 আওয়ার্স 3 আওয়ার্স ড্রাইভ। তারপরে আমি যদি আবার ওয়েস্টে যাই, হ্যাঁ, স্মোকি মাউন্টেন, টেনেসির মধ্যে, সেটাও মানে রিজনেবল ডিস্টেন্স, ধরেন 3 আওয়ার্স 4 আওয়ার্স প্লাস। এখান থেকে আমি যে জিনিসটা এনজয় করি, মানে প্রক্সিমিটি টু মেজর সিটিজ। ধরেন এখান থেকে আপনার ওয়াশিংটন ডিসি হচ্ছে 5 আওয়ার্স ড্রাইভ। মানে আমি দিনে ওখানে দুপুরবেলা লাঞ্চ করে একটুখানি ঘুরে আবার দিনেই ফিরে আসতে পারবো, মানে এরকম ডিস্টেন্সে। সো এটা একটা নাইস লোকেশান জিওগ্রাফিক্যালি, মানে আমি বলবো যে খুবই একটা ইম্পর্ট্যান্ট, স্ট্র্যাটেজিক্যালি ইম্পর্ট্যান্ট একটা লোকেশান আমার কাছে মনে হয়। সেই জন্য আমরা এখানেই রয়ে গেছি। ওকে, অনেকক্ষণ নিজেই বক বক করলাম, আপনাদের কথা শুনি। বলেন, ও ডক্টর সরওয়ার জয়েন করছে। সরওয়ার ভাই, সালাম আলাইকুম, থ্যাংক ইউ ফর জয়নিং। তারপরে আসাদুল ইসলাম, সৌরভ, রাজকুমার, শাহনওয়াজ, খোরশেদ আলম, থ্যাংক ইউ অল। ওকে, আজকে আমার আমাদের যে ডেটা স্কুল গ্রুপ আছে সেখানে একজন প্রশ্ন করেছিলেন যে প্যান্ডাস থাকতে কেন আমাদের এসকিউএল শিখতে হবে, এটা কি একটা ওভার হাইপ কিনা।
তো আহ, ওই আমার আগে এই মিটিংয়ের আগে আমাদের এসকিউএল কোর্সের যে একটা অফিস আওয়ার ছিল, সেখানে একজন তার অভিজ্ঞতা শেয়ার করেছেন এসকিউএল কেন স্টিল ইম্পর্ট্যান্ট। তো আমি ওই ওই এসকিউএল কেন ইম্পর্ট্যান্ট সেই বিষয়ে ধরেন আজকে এখানে কিছুক্ষণ কথা বলবো আর কি, কোনো একটা সময়। বাট বিফোর আই ডু দ্যাট, ফিল ফ্রি টু ডিসকাস অর আস্ক এনিথিং। ওকে, this is for our like unofficial informal conversation. হ্যাঁ রাজকুমার, থ্যাংক ইউ, গুড মর্নিং। কোনো প্রশ্ন নাই? ওকে, তাহলে আমি করি। কারণ হচ্ছে যে যেহেতু লাইভে আছি, চুপ করে থাকা যাবে না, ইউ হ্যাভ টু সে সামথিং, রাইট? ওকে, সো এসকিউএল কেন ইম্পর্ট্যান্ট আমি সেটা বলি। এসকিউএলের যে কোর্সটা আছে, হ্যাঁ, সেখানে ওই সেকশনটা আমি ফ্রি প্রিভিউ হিসেবে রাখছি, মানে এনিওয়ান ক্যান অ্যাকচুয়ালি ওয়াচ ইট। ওকে, সো এসকিউএল কেন ইম্পর্ট্যান্ট এটা নিয়ে গত রাত থেকে আমি চিন্তা ভাবনা করতেছিলাম যে কীভাবে এটা আমি বোঝাবো যে এসকিউএল কেন অল্টারনেটিভ থাকতেও, হ্যাঁ, প্যান্ডাস, তারপরে ধরেন আর এর যে প্যাকেজগুলো আছে, এগুলো থাকতে কেন আমাদের স্টিল এসকিউএল লাগবে। তো এটার একটা কাইন্ড অফ অ্যানালজি, নট পারফেক্ট, মানে ওভারনাইটে যেটা আমি বের করতে পারছি, একটা সিম্পল এক্সাম্পল সেটাই বলি, ইটস নট পারফেক্ট। সেটা হলো আমাদের এশিয়ান কান্ট্রিগুলাতে, হ্যাঁ, ইন্ডিয়া, পাকিস্তান, হ্যাঁ, বাংলাদেশ, চায়না, জাপান, কোরিয়া, এই দেশগুলাতে এত খাবার থাকতে আমরা ভাত কেন খাই? ঠিক আছে, ভাতের বিকল্প তো অনেকই আছে, তা আমরা স্টিল কেন ভাত খাই? আমার কাছে এই কোশ্চেনটার সাথে ওই এসকিউএল কেন স্টিল রেলেভেন্ট, ইটস আ 50 years ওল্ড ল্যাঙ্গুয়েজ। 50 বছর আগে এসকিউএল তৈরি হয়েছে, আইবিএম ডেভেলপ করছে এটা, আইবিএম এর যিনি ছিলেন একজন। তো স্টিল রেলিভেন্ট কেন? ওই কাইন্ড অফ একই রিজন, বিকজ ইট ইজ সো উবিকুইটাস, মানে ইট ইজ এভরিওয়্যার। মানে আমরা ওর মধ্যেই বড় হয়েছি, আমরা যেমন ভাত খেয়ে বড় হয়েছি, ভাত আর ছাড়তে পারতেছি না, ইটস লাইক দ্যাট। ওকে, এসকিউএল হচ্ছে ওই রকম। সেটা হচ্ছে একটা কাইন্ড অফ ওভারঅল একটা রিজন। যে রিজনটা কি? ইটস এভরিওয়্যার, মানে হলো এনিথিং ইউ ডু উইথ স্ট্রাকচার্ড ডেটা। স্ট্রাকচার্ড ডেটা মানে ডেটাগুলো যেখানে কলাম আকারে সাজানো আছে, রো এবং কলামে, দ্যাটস কল স্ট্রাকচার্ড ডেটা। এনিথিং মানে এনি টাইম ইউ হ্যান্ডেল স্ট্রাকচার্ড ডেটা, you have to use SQL. When SQL is there, it's right there. Okay, so that's so common, so you use SQL. Okay, now another advantage হচ্ছে যে আপনার SQL can handle really massive data, মানে literally unlimited. There is no limit. Its only limit is by the size of the database server. Okay, so that's the limit. But other than that, pandas or এই ধরনের পাওয়ারফুল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বা ল্যাঙ্গুয়েজ এনভায়রনমেন্ট, ওদের কাজ হচ্ছে এভরিথিং দে লোড ইন মেমোরি। মানে হলো কি, যে ডেটা নিয়ে কাজ করবেন, ইউ হ্যাভ টু লোড দ্য এন্টায়ার থিং ইন দ্য মেমোরি। মানে হচ্ছে এটা আসলে আমি একসময় বুঝতাম না, হোয়াট ডাজ ইট মিন। ইট বেসিক্যালি মিনস এভরিথিং ইজ লোডেড ইন দ্য র্যাম, দ্য র্যান্ডম অ্যাক্সেস মেমোরি। ওকে, নাও আমাদের কম্পিউটারে র্যাম কত থাকে? আমার কম্পিউটারের র্যাম হচ্ছে 32 GB। ওকে, আমার যে ডেস্কটপ আছে, তো এখন 32 GB মানে কি? দ্য ম্যাক্সিমাম ডেটা আই ক্যান হ্যান্ডেল অ্যাট এ টাইম ইজ মেবি 30 GB or less than that actually. Let's say theoretically 32 I can max out, although it's not possible because operating system এর তো চলা লাগবে। তো ধরেন আমি 32 GB ম্যাক্স নিতে পারবো। 32 GB data is nothing. In reality we handle like terabyte size data. Terabyte মানে হচ্ছে 1000 GB is 1 terabyte. So think about it. Okay, so it's a massive, so there is no question. I mean, pandas cannot handle. That's it, simple. That's another reason. Okay, আর আরেকটা রিজন হচ্ছে যেটা আপনি আউটসাইড থেকে আসলে বুঝবেন না, সেটা হলো আমরা যখন ডেটা নিয়ে কাজ করি, কিছু ডেটা আছে, আমাদের বিভিন্ন লেভেল আছে, বিভিন্ন টিয়ার আছে। ধরেন আমাদের
একটা একটা আমরা বলি এনভায়রনমেন্ট, ওকে, ধরেন লেটস সে C1 এনভায়রনমেন্ট, C2 এনভায়রনমেন্ট, C3 এনভায়রনমেন্ট, এরকম লেয়ার আছে। তো C1 এনভায়রনমেন্টে হচ্ছে একেবারে র ডেটা আছে, ওকে, র আনস্ট্রাকচার্ড এবং স্ট্রাকচার্ড মিক্স টাইপের ডেটা আছে। থিঙ্ক অফ ডেটা লেক, ওকে, যারা জানেন আর কি, বেসিক্যালি এটা হচ্ছে র ডেটা, আনপ্রসেসড, জাস্ট ডাম্প করছে এভরিথিং। ধরেন বাংলাদেশের গুদাম ঘরের মতো, ওকে, সব কিছু এক জায়গায় ফালা রাখছে কোনো মতো, কোনো অর্গানাইজ করে না, এটা হচ্ছে C1 এনভায়রনমেন্ট। ওইখানে খুব অল্প কিছু লোকের অ্যাক্সেস থাকে, ওকে, অল্প কিছু ইঞ্জিনিয়ারের অ্যাক্সেস থাকে। এরপরে ধরেন আসলো C2 এনভায়রনমেন্ট। C2 এনভায়রনমেন্টে খানিকটা স্ট্রাকচার্ড করা হয়েছে ডেটাটাকে, কিন্তু এখানে স্টিল প্রাইভেসি ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। মানে হলো ওই ডেটাগুলো আনসাপ্রেসড, মানে হচ্ছে আমরা তো পেশেন্ট ডেটা নিয়ে কাজ করি, ওইখানে ধরেন পেশেন্টের নাম আছে, ডেট অফ বার্থ আছে, তাদের সোশ্যাল সিকিউরিটি নাম্বার আছে, মানে ইটস লাইক ন্যাশনাল আইডেন্টিফিকেশন নাম্বার বাংলাদেশে, তাদের কি ডিজিজ হয়েছে, কবে কোন ওষুধ খাইছে, কবে কোন ডাক্তারের কাছে গেছে, এভরিথিং ইজ দেয়ার, ওকে। সো দিস ইজ অ্যানাদার এনভায়রনমেন্ট, হাইলি রেস্ট্রিক্টেড এনভায়রনমেন্ট, ওকে। নাও কেন এটা বলতেছি, ধরেন এই ধরনের এনভায়রনমেন্টে আমরা চাই কি, আপনার যে ক্লাউড, যারা যারা ডেভঅপসে কাজ করে, ক্লাউড ইঞ্জিনিয়ার যারা, তাদের কাজ হচ্ছে এই ডেটার সিকিউরিটি এনশিওর করা। সো সিকিউরিটি কীভাবে এনশিওর করবে, আমরা অনেক সময় ভাবি যে সিকিউরিটি এনশিওর মানে হলো যাতে বাইরের লোক যাতে ঢুকতে না পারে, ওকে, দ্যাটস অফকোর্স, কিন্তু অ্যানাদার লেয়ার অফ সিকিউরিটি হচ্ছে যে আমাদের ইন্টারনাল যারা আমরা ডেটা সায়েন্টিস্ট আছে, ML ইঞ্জিনিয়ার আছে, আদার ডেটা ইঞ্জিনিয়ার্স আছে, তারাও যেন আননেসেসারিলি ওগুলোতে অ্যাক্সেস করতে না পারে। দ্যাটস অ্যানাদার লেয়ার অফ সিকিউরিটি, ওকে। তো ওই এনভায়রনমেন্টে শুধুমাত্র খুবই, ইটস এ রেস্ট্রিক্টেড এনভায়রনমেন্ট, সেখানে শুধুমাত্র সিকুয়েল ইজ অ্যাভেলেবল, নাথিং এলস। নো আর, নো পাইথন, নো স্যাস, নো জুলিয়া, নাথিং, ওকে। সো নাও থিঙ্ক অ্যাবাউট ইট, হোয়াট ইজ দ্য প্রবলেম যদি আমরা ওখানে পাইথনের অ্যাক্সেস দিই? ওকে, হিয়ার ইজ দ্য প্রবলেম। আপনি পাইথনে যখন অ্যাক্সেস দিবেন বা আর একটা এনভায়রনমেন্ট ক্রিয়েট করলেন, ইউ নিড টু ডাউনলোড লাইব্রেরিজ, রাইট? Where do you get the library from? From internet, right? So you need an access to internet. You see, these are all things that will potentially compromise the security. So they close everything. So all the doors are shut. মানে কেউ যাতে ঢুকতে না পারে, not even internal people. It should be shut down. Only limited access. So this is the basic rule, basic firewall rule, right? Deny all except only few. That's what the firewall, that's how it works. So deny everything, so no in and out connection, only allow limited connection. So that is the environment we operate in, যেখানে ওই আর পাইথনের কোনো সুযোগ নাই for this reason, okay. So ওইখানে only thing available is SQL because it is inbuilt within the database, okay. So you can just do that. So that's a major reason to use SQL. Alright, now from C1 to C3, now C2, now go to C3. C3 হচ্ছে গিয়ে এখানে আমাদের ডেটাটাকে সাপ্রেস করা হয়, আমাকে বলি ডি-আইডেন্টিফাইড ডেটা, মানে কার ডেটা উই ডোন্ট নো দ্যাট, কোনো নেম নাই, কোনো ডেট অফ বার্থ থাকলে ওটা অল্টার করা হয়েছে, মাস্ক করা হয়েছে, একটা প্রসেস আছে, স্ট্যাটিস্টিক্যাল সাপ্রেশন রুল আছে, সেটা আমরা অ্যাপ্লাই করা হয়, সেটা করে আমরা ওটাকে ডি-আইডেন্টিফাই করার 18টা স্টেপ আছে আর কি, তো সেভাবে করে আমরা ডি-আইডেন্টিফাই করা হয়। ডি-আইডেন্টিফাই করার পরে আমাদের C3 এনভায়রনমেন্টে আসলো। নাও C3 হচ্ছে এটা ডি-আইডেন্টিফাইড ডেটা, এই ডেটাতে ওই রকম রেস্ট্রিক্টেড অ্যাক্সেস লাগবে না, বিকজ ইটস এ ডি-আইডেন্টিফাইড ডেটা, নোবডি নোজ হুজ ডেটা ইট ইজ, সো ইটস জাস্ট ডেটা। সো দেন এইখানে এই এনভায়রনমেন্টে আমরা তখন পাইথন আর অ্যাক্সেস পাই ইন অ্যাডিশন টু সিকুয়েল, ওকে। সো হোপফুলি বুঝতে পারছেন যে কেন সিকুয়েল ইম্পর্ট্যান্ট। ফার্স্ট অফ অল হচ্ছে এটা হলো ইজ এভরিওয়্যার, সো দ্যাটস ওয়ান রিজন। আর সেকেন্ড হচ্ছে রেস্ট্রিক্টেড অ্যাক্সেস, যেখানে সিকুয়েল ছাড়া আর কিছু দিতে চায় না নর্মালি। যদিও আমরা আসলে আমাদের কোম্পানিতে আমরা অনেক রিকোয়েস্ট করে একটা আর এর একটা সার্ভার আমরা অ্যাড করাইছি, সেখানে রেস্ট্রিক্টেড অ্যাক্সেস আছে যাতে আমরা, কারণ হচ্ছে কি ধরেন অ্যানালিটিক্স করার জন্য সিকুয়েল ইজ নট গুড। অ্যানালিটিক্স মানে ধরেন স্ট্যাটিস্টিক্যাল অ্যানালিসিস বলতে স্ট্যাটিস্টিক্যাল অ্যানালিসিস বোঝায়।
ধরেন ইনসাইট বের করা, হ্যাঁ, ডেটার থেকে কিছু ভিজুয়ালাইজ করা, সিকুয়েলে তো ইউ ক্যানট ডু ভিজুয়ালাইজেশন অর দোজ ইনসাইটস, ইটস নট দ্যাট কনভিনিয়েন্ট। সো আমরা ওই আর এর অপশনটা অ্যাড করছি। যেহেতু আমাদের হেলথ কেয়ারে আর অনেক ইউজ হয় আসলে পাইথনের তুলনায়, বাট ওইটার একটা অল্টারনেটিভ পাইথন এনভায়রনমেন্টও আছে, সেটা হচ্ছে আমাদের যে এমএল ইঞ্জিনিয়ারিং টিম তারা ইউজ করে, সেখানে আমার অ্যাক্সেস আছে, আই হ্যাভ অ্যাক্সেস টু বোথ, বাট জাস্ট অ্যাজ অ্যান এক্সাম্পল। তো কিন্তু হোপফুলি বুঝতে পারছেন যে কেন সিকুয়েল ইম্পর্ট্যান্ট। ওকে, নাও another the most important perhaps from the learner's perspective, ধরেন স্টুডেন্ট যারা জব খুঁজতেছে তাদের জন্য, সেটা হচ্ছে কি এসকিউএল এর নলেজ লাগবে না এইরকম কোনো জব ডেসক্রিপশন আপনি পাবেন না। মানে হচ্ছে সব জবেই এসকিউএল নলেজ লাগবে। ইভেন আপনি যদি বিআই বিজনেস ইন্টেলিজেন্স করেন, আপনি যদি ড্যাশবোর্ড করেন, ওইখানেও এসকিউএল এর নলেজটা আসলে কাজে দেয়, কারণ ওইখানে আপনার ডিফারেন্ট টেবিল জয়েন করতে হবে, হ্যাঁ, ডিফারেন্ট আপনার ফিল্টারিং করতে হবে, ওই জিনিসগুলো আসলে বেসিক্যালি এসকিউএল এর ফান্ডামেন্টালস। হ্যাঁ, দেখা যাবে আন্ডার দ্য হুড প্রবাবলি ওরা আসলে সিকুয়েল কোয়ারি রান করতেছে, এখানে আই ডোন্ট নো, বাট প্রবাবলি দ্যাটস হাউ দে ওয়ার্ক। ইন পাওয়ার বিআই হোয়েন আপনি যদি ফিল্টার করেন, মেবি বিহাইন্ড দ্য সিন ইজ কাইন্ড অফ এ কোয়ারি দ্যাট ইজ রানিং, and query means it's like a structured query, right? SQL query. Really massive data নিয়ে কাজ করবেন, parallel processing, Spark use করবেন। Spark এর তো what is Spark? It's Spark SQL basically. You use Spark SQL. That's what you do, right? অথবা আপনি যে পাইথন র্যাপার যেটা PySpark, হ্যাঁ, PySpark আপনি পাইথনের সিনট্যাক্স লিখবেন, বাট বিহাইন্ড দ্য সিন ওটা কনভার্ট হয়ে যাবে আর কি, তো ওইভাবে করবে। বিকজ স্পার্ক তো হচ্ছে অ্যাকচুয়ালি স্কালা দিয়ে লেখা। এখন স্কালা কয়জন জানে, মানে আই ডোন্ট নো এনি ওয়ান হু নোজ স্কালা। ওকে, সো এই জন্য আপনাকে হয় সিকুয়েল জানতে হবে, নাইলে ধরেন পাইথন এবং আর এর যে টুলগুলো আছে সেটা জানতে হবে, বাট সিকুয়েল এই কারণে ইম্পর্টেন্ট। ওকে, হোপফুলি আপনারা আনসার পেয়েছেন, এবং আমি এটা পরে শেয়ার করবো আর কি এখান থেকে ইনশাআল্লাহ। হ্যাঁ, বলেন। জব ডেসক্রিপশনে এসকিউএল লাগবেই বলেন, আমার এক্সপেরিয়েন্স থেকে দেখেছি যে কিছু কিছু জব ডেসক্রিপশন আছে এসকিউএল ধরেই নেই যে আপনি এই জবের জন্য এসকিউএল জানেন, ইভেন উল্লেখই থাকে না জব ডেসক্রিপশনে যে এসকিউএল নিডেড, মানে সেটা তারা ধরেই নেই যে আপনি পাইথন পাইস্পার্ক এগুলো জানেন, ইউ নো দ্য এসকিউএল। এক্স্যাক্টলি, that is a very good point, yes. উল্লেখও থাকে না ইয়াতে জব ডেসক্রিপশনে যে ইউ নিড টু নো দ্য এসকিউএল। রাইট, মানে এটা এত ওই যে ডাল ভাতের মতো আর কি, যে ও ইয়া ইউ নো হোয়াট ইট ইজ। সো এবং এই জন্য, এবং আমি শেয়ার করছি জিনিসটা আগে, যে আমি যখন প্রথম ইন্ডাস্ট্রি ছেড়ে একাডেমিয়া ছেড়ে ইন্ডাস্ট্রি জয়েন করলাম, আমাকে তো কেউ বলে নাই বা কেউ ট্রেনিং দেয় নাই যে এসকিউএল ইউজ করতে হবে। আমাকে সরাসরি আপনার মানে আইটি ডিপার্টমেন্ট থেকে সার্ভারে কেমনে কানেক্ট করতে হবে সেই কানেকশন ইনফরমেশন দিয়ে দিচ্ছে, দ্যাটস ইট, নাও ইউ ওয়ার্ক। কোথায়? সিকুয়েল সার্ভার। তো আমি জীবনে এসকিউএল ইউজ করি নাই তখন, আমি বহুত দিন ওটা অ্যাভয়েড করছি, নো আই ডোন্ট ওয়ান্ট টু ইউজ ইট। কিন্তু এরপরে এক সময় এটা আমার এটা আমি আই গট ইট দ্যাট ইয়েস আই হ্যাভ টু লার্ন ইট। সো অ্যান্ড এগেন এসকিউএল ইজ নট ভেরি ডিফিকাল্ট ল্যাঙ্গুয়েজ, এবং আমার কাছে যেটা আমি বলি, ইট ইজ দি ইজিয়েস্ট ল্যাঙ্গুয়েজ টু লার্ন। ওকে, অলরাইট, রাজকুমার কোয়েশ্চেন। I'm really enjoying discussing with you guys. Thanks for joining. ওকে, রাজকুমার মনে হয় শুনতে পাচ্ছেন না। ওকে, ইউনুস ফারাবি আপনি প্রশ্ন লিখছেন। ওকে, বাংলায় গ্র্যাজুয়েট কমপ্লিশন করেছি, আসতেছি। লাস্ট 6 মান্থ ডেটা অ্যানালাইসিস ফিল্ড নিয়ে প্রিপারেশান নিচ্ছি, বাট আমার ইন্টেনশন হলো বাইরে মুভ করা। সো আমার প্ল্যান কিভাবে জব রিলেটেড হবে? প্রশ্নটা ঠিক বুঝতে পারলাম না। আপনি বাংলায় পড়াশোনা করেছেন, ডেটা অ্যানালিসিস নিয়ে কাজ করছেন, বাহিরে মুভ করা। এখন বাইরে মুভ করার জন্য ইউনুস হয়েছে কি, যে বাংলাদেশ থেকে বাইরে মুভ করা একটু মানে রিলেটেড ফিল্ড হলে ভালো হয়। মানে হলো কি, ধরেন ক্যারিয়ার সুইচিং, ট্র্যাক সুইচিং এইসব দেশে আমেরিকায় যেমন সহজ, ইজিলি অ্যাকসেপ্ট করে। মানে ধরেন আপনি একটা ডিসিপ্লিন পর, ধরেন আমি হচ্ছে স্ট্যাট ব্যাকগ্রাউন্ডের ডেটা সায়েন্টিস্ট, আমি যদি এখন মেডিকেল স্কুলে পড়তে চাই, আই ক্যান ডু ইট। ওকে, ওটার জন্য এন্ট্রান্স এক্সাম দিয়ে আমি পাশ করে, ধরেন আমার ইচ্ছে হলে এমন ডাক্তার হব, আই ক্যান ডু ইট। কিন্তু বাংলাদেশে তো এই সুযোগ কিন্তু নাই। তো ওই রকম আনফর্চুনেটলি বাংলাদেশ থেকে যখন আপনি এখানে আসবেন, ওরা দেখে যে রিলেটেড কিনা, ট্র্যাকটা রিলেটেড কিনা।
ধরেন আপনি যদি মেডিকেল স্কুলে আমেরিকায় পড়তে চান কিন্তু বাংলাদেশে পড়ছেন ধরেন ইঞ্জিনিয়ারিং, ইট উইল বি আই ডোন্ট নো, প্রবলি নট পসিবল। সো রিলেটেডটাকে বাইরে যাওয়ার জন্য রিলেটেড ট্র্যাক হলে সুবিধা হয়। এখন আপনি যদি ধরেন অ্যানালিটিক ফিল্ডে বাইরে যেতে চান, তাহলে ধরেন আপনি আপনার পোর্টফোলিও তৈরি করেন যে আপনি কাজ করতে পারেন, কিছুটা ফ্রিল্যান্সিং করেন, এবং যদি এরকম কনসাল্টিং এক্সপিরিয়েন্স দেখাতে পারেন যে আমি এই ধরনের কনসাল্টিং করেছি, এরকম প্রোডাক্ট ডেলিভার করেছি, দেন আই থিঙ্ক ইট উইল বি প্রবলি ইউ উইল বি এবল টু ডু দ্যাট। কিন্তু আপনি একটু এক্সপ্লোর করে দেখেন, আমার মনে হয় তাহলে হয়তো আপনি জিনিসটা বুঝতে পারবেন যে হাউ ইউ ক্যান প্রিপেয়ার। ওকে, হ্যাঁ, এখানে বলেন কে যেন প্রশ্ন করতেছিলেন। এখানে আমাদের এখানে জুমে যারা আছেন তাদের কেউ কেউ যেন প্রশ্ন করছিলেন, বলেন। নো কোয়েশ্চেন? সৌরভ ভাই আছেন, কথা বলেন কিছু। ওকে, আমি একটা জিনিস তাহলে আলোচনা করি, সেটা হচ্ছে যে দেখবেন এই কোয়েশ্চেনগুলো খুব কমন কোয়েশ্চেন। ওকে, এই জন্য আমি এই জিনিসগুলো আনতেছি। ওকে, যে প্রথম কথা হলো যে ওকে লেট মি ডু দিস ওয়ান। স্ট্যাটিস্টিক্স ব্যাকগ্রাউন্ডের প্রচুর স্টুডেন্ট ইদানিং আমাকে প্রশ্ন করছেন, তারা জানতে চাচ্ছেন যে তারা স্ট্যাটিস্টিক্সে পড়তেছেন ফার্স্ট ইয়ারে, সেকেন্ড ইয়ারে বা থার্ড ইয়ার, ফোর্থ ইয়ারে, কীভাবে তারা প্রস্তুতি নেবেন ডেটা সায়েন্টিস্ট হওয়ার জন্য, তাদের কি করা উচিত। ওয়েল, প্রথম কথা হচ্ছে যে আপনি স্ট্যাটিস্টিক্স পড়তেছেন মানেই হচ্ছে ইউ আর অন ট্র্যাক। হ্যাঁ, আপনি আসলে ডেটা সায়েন্টিস্ট। ওকে, মানে ইউ উইল বিকাম এ ডেটা সায়েন্টিস্ট, কারণ আপনি ইউ আর ইন দ্য রাইট ট্র্যাক অ্যাকচুয়ালি। সো কারণ কোনো আদার ডিসিপ্লিন আদার দেন স্ট্যাটিস্টিক্স, মানে স্ট্যাটিস্টিক্স ছাড়া, মানে স্ট্যাটিস্টিক্স হচ্ছে একমাত্র ডিসিপ্লিন যাদের কাজই হচ্ছে ডেটা নিয়ে। ওকে, মানে ডেটা ছাড়া তাদের কোনো কাজ নাই। ওকে, ডেটা নাই তো স্ট্যাটিস্টিক্স নাই। ওকে, সো স্ট্যাটিস্টিক্স যারা পড়ছেন তারা হচ্ছে দে আর অন দ্য রাইট ট্র্যাক টু বিকাম দ্য ডেটা সায়েন্টিস্ট। নাও কীভাবে আপনি এই এখন যে ডেটা সায়েন্স, মেশিন লার্নিং, এই ফিল্ডে, হ্যাঁ, ইটস নট এ নিউ ফিল্ড। ওকে, ইটস এ নিউ ব্র্যান্ডিং, অফকোর্স দ্যার আর সাম নিউ অ্যাপ্লিকেশানস, কিন্তু এটা হলো ডেটা নিয়ে কাজ করে সেখান থেকে ইনসাইট বের করা, মডেল বিল্ড করা, প্রেডিকশন করা, এই ধরনের কাজ। সো ইউ আর অন দ্য রাইট ট্র্যাক। নাও কীভাবে প্রস্তুতি নেবেন? প্রথম রেকমেন্ডেশন হচ্ছে আপনি সাবজেক্ট ম্যাটারটাকে ভালো করে জানবেন, বিকজ স্ট্যাটিস্টিক্স হচ্ছে ডেটা সায়েন্সের ব্যাকবোন। ওকে, স্ট্যাটিস্টিক্যাল নলেজটা ভেরি ইম্পর্ট্যান্ট। সো আপনি যেহেতু ওই ফিল্ডে আছেন, সো আপনার কনসেপ্ট যেন ক্লিয়ার থাকে, ভালো করে সব কিছু বুঝেন, সেইখানে আপনার প্রথম এবং প্রধান ফোকাস থাকা উচিত। ওকে, দ্বিতীয়ত আপনাকে আপনার কোডিংয়ের স্কিল ডেভেলপ করতে হবে। ওকে, স্ট্যাটিস্টিশিয়ানদেরকে কিন্তু ফর্মাল ওয়েতে কম্পিউটার প্রোগ্রামিং শেখানো হয় না। ওকে, ফর্মাল বলতে কী বোঝাচ্ছি, আপনার একজন কম্পিউটার সায়েন্সের গ্র্যাজুয়েট যেভাবে প্রোগ্রামিং শেখে আমাদের স্ট্যাটিস্টিক্স কারিকুলামে বা অন্য ডিসিপ্লিনে, মানে নন ইউ রাইট দিস ফাংশন টু গেট দিস থিং ডান, কিন্তু সিএস ফিল্ডে যেটা হয় ওরা আসলে আর একটু বেসিক লেভেল থেকে শুরু করে এবং আপনার ডেটা স্ট্রাকচার, তারপরে ওই জিনিসগুলো নিয়ে অ্যালগোরিদম, সেই জিনিসগুলো নিয়ে আলোচনা করা হয়। তো এখন এটা ইম্পর্ট্যান্ট আর কি। তো এখন ওই প্রোগ্রামিংয়ে আপনাকে একটু ভালো হতে হবে, মানে আপনার ইমপ্রুভ করতে হবে এবং কন্টিনিউ টু ইমপ্রুভ অন কোডিং অ্যাবিলিটি, বিকজ দিস ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। এটা হচ্ছে এটা হলো ব্যাপার। আচ্ছা, আমার এখানে জুম সেশনটা ডিসকানেক্ট হয়ে গেছে। ওকে, সরি, আপনাদের কি কানেকশন ডিসকানেক্ট হয়ে গিয়েছিল বোধ হয়? আই এম সো সরি অ্যাবাউট দ্যাট। হ্যাঁ, এখন আবার অটোমেটিকলি কানেক্ট হয়েছে। ওকে, আই ডোন্ট নো হোয়াট হ্যাপেন্ড, বাট সো যেটা বলছিলাম সেটা হচ্ছে যে আপনার প্রথম কথা হচ্ছে যে আপনার স্ট্যাটিস্টিক্সের সাবজেক্ট ম্যাটার সম্পর্কে ভালো জ্ঞান নিতে হবে। মানে আপনি যেহেতু ওই ফিল্ডে আছেন, সো আপনার জন্য সহজ। স্পেন্ড টাইম অন দ্যাট অ্যান্ড দেন লার্ন হাউ টু বি এ গুড প্রোগ্রামার। মানে ইজ হাউ ইউ নিড টু লার্ন হাউ টু রাইট গুড কোডস। এর জন্য আপনি এখন অনলাইনে অনেক রিসোর্স আছে, সেটা ফলো করবেন। গুড প্রোগ্রামারদের
তারা কীভাবে কোড লেখে সেটা দেখবেন। আর মোস্ট ইম্পর্টেন্টলি ইউ হ্যাভ টু ইউজ, মানে আপনার প্রচুর কোড লিখতে হবে টু সলভ প্রবলেমস। ওকে, ধরেন ইভেন ট্রিভিয়াল প্রবলেমটাকেও আপনি কোড লিখে করার চেষ্টা করবেন আর কি, হ্যাঁ, এরকম আর কি। তো এটা গেল। এরপরে ইম্পর্ট্যান্ট যে স্কিল আপনার লাগবে সেটা হচ্ছে সফট স্কিল। ওকে, সফট স্কিল বলতে কী বোঝায়, ব্রডলি আমি বলি, সফট স্কিল বোঝানো আসলে ডিফিকাল্ট, ব্রডলি বলি মানুষের সাথে কাজ করতে পারার অ্যাবিলিটি। ঠিক আছে, মানে মানুষ মানে কি টিমে, একটা টিমে আপনি কাজ করবেন। একটা টিমে কাজ হয় কীভাবে, অনেকভাবে হইতে পারে যে একটা প্রবলেমে সবাই কন্ট্রিবিউট করতেছে, এটা হইতে পারে, বা আপনি নিজে একটা প্রজেক্ট নিয়ে ইন্ডিপেন্ডেন্টলি কাজ করতেছেন, সেটাও হইতে পারে। কিন্তু সর্বোপরি টিমে কাজ করার আপনার এই অ্যাবিলিটি গ্রো করতে হবে। এখন টিমে কাজ করার অ্যাবিলিটি গ্রো আসলে কোনো ইউটিউব ভিডিও দেখা হবে না, এটা আসলে টিমে কাজ করা লাগবে। তো ওইরকম আপনি চেষ্টা করবেন যদি অপরচুনিটি আসে। ধরেন কোনো প্রফেসর তার কোনো অ্যানালিটিক্যাল কাজ থাকলে আপনি করে দিবেন, হ্যাঁ, সো এটা আপনি করবেন আর কি। তো এইভাবে কাজ করবেন। তো এটাই হচ্ছে আমার রেকমেন্ডেশন। এইভাবে আপনি অ্যাজ এ স্ট্যাটিস্টিশিয়ান আপনি এইভাবে আস্তে আস্তে গ্রো করবেন। আর অফকোর্স সর্বোপরি আপনার যে এই যেটা সায়েন্স ফিল্ডে যে ডেভেলপমেন্টগুলো হইতেছে সেই সম্পর্কে আপনার একটু নলেজ থাকলে ভালো। বাট এগেন ইউ ডোন্ট হ্যাভ টু লার্ন এভরিথিং, কিন্তু বিইং অ্যাওয়্যার অফ দোজ ইজ ইম্পর্ট্যান্ট। ওকে, প্রচুর লেখালেখি হয়, প্রচুর ভিডিও এখন পোস্ট হচ্ছে ডেইলি, ইটস ইজ ভেরি ডিফিকাল্ট টু কিপ ট্র্যাক অফ। বাট এই মোটামুটি এই স্টেপগুলো আপনি ফলো করলেই ইনশাআল্লাহ মনে হয় আপনি আগাইতে পারবেন। ওকে, অলরাইট, দেখি আর কারো কোশ্চেন আছে কিনা। আমার এখানে ইউটিউবের স্ট্রিম বলতেছে যে নট এনাফ ভিডিও ডেটা। ওকে, বলছি রাজকুমার আপনি আছেন এখনো, কোশ্চেন করেন তাহলে, মানে হ্যান্ড রেজ করা দেখছি। সরি স্যার, অ্যাকচুয়ালি আমার নেটওয়ার্কে সমস্যা ছিল, তো তার জন্য আমি বুঝতে পারি না আগেবার। নো প্রবলেম, বলেন। স্যার শুনতে পাচ্ছেন আমার কথা? হ্যাঁ, শুনতে পাচ্ছি। স্যার অ্যাকচুয়ালি আমি বলতে চাচ্ছিলাম যে এসকিউএল দিয়ে, অনলি এসকিউএল দিয়ে কি ডাটা অ্যানালাইসিস করা যায়? মানে ধরেন আপনার পাওয়ার বিআই, এর জন্য কি পাওয়ার বিআই বা পাইথনের ব্যবহার লাগে, নাকি শুধু এসকিউএল দিয়ে ডাটা অ্যানালাইসিস করা যায়? এসকিউএল দিয়ে ডেটা অ্যানালাইসিস বলতে আপনি কি বোঝাচ্ছেন তার উপর নির্ভর করবে। ধরেন যে জিনিসটা আপনি পাওয়ার বিআই দিয়ে করবেন সেটা এসকিউএল দিয়ে করা যাবে না, কারণ পাওয়ার বিআই হচ্ছে একটা ভিজুয়াল টুল, ইন্টারঅ্যাক্টিভ রিপোর্ট, তাই না? ওরকম রিপোর্টিং করা যায় না এসকিউএল দিয়ে। কিন্তু এসকিউএলের ডেটা অ্যানালাইসিসের মিনিংটা একটু ডিফারেন্ট। এসকিউএলের ডেটা অ্যানালাইসিস মানে হলো, প্রথম কথা হচ্ছে ডেটার প্রিপারেশান। কারণ ডেটা কখনোই একটা এক্সেল ফাইলে থাকে না। ওকে, রিয়েল ইন্ডাস্ট্রির ডেটা থাকে বিভিন্ন সোর্সে, বিভিন্ন ডেটাবেজে, বিভিন্ন জায়গা থেকে কম্বাইন করে নিয়ে এসে একটা ডেটা তৈরি করতে হয়। তো এই ডেটা প্রিপারেশান স্টেপটা এসকিউএলে এর অন্যতম কাজ। ওকে, বিকজ ইট ইজ লট ফাস্টার। ওকে, এবং এটা মোর এফিসিয়েন্টলি করা যায় এবং এটা রিপ্রোডিউসিবল করা যায়। এটা হচ্ছে নাম্বার ওয়ান। আর অ্যানালিসিস বলতে ধরেন যে আপনার সামারাইজিং, গ্রুপিং, এই জিনিসগুলো আপনি করবেন এবং সেই রেজাল্টগুলো আপনি ইন্টারঅ্যাক্টিভলি পাবেন এসকিউএলে, কিন্তু নট লাইক আপনি পাওয়ার বিআইতে যেভাবে পাবেন সেরকম রিপোর্টিং করা যাবে না। সো দুইটার পারপাস আলাদা আর কি। সো হ্যাঁ, আর আমি এমএসআর তো এই জিনিসগুলো আমার একটু বুঝে উঠতে সময় লাগতেছে, রাইট, আমি অনেক কিছু বুঝতে পারতেছি না। আচ্ছা, আপনি বলেছিলেন যে মাহমুদুল্লাহ রিয়াদের ওকে নিয়ে কিছু ডাটা অ্যানালিসিস করা যায় কিনা আমাদের একটু চেষ্টা করতে বলছিলেন। তো আমি বেশ কিছু সাইটে যে মাহমুদুল্লাহ রিয়াদের গত 10 বছরের বিভিন্ন রেকর্ডস গুলা দেখেছি, তো দেখেছি বিভিন্ন মাঠে বা বিভিন্ন জায়গায় সে কতটা 100 করছে, 50 করছে, তার গড় কত, ব্যাটিং গড় কত, এরকম ইনফরমেশন আছে আপনার। আর বিভিন্ন জায়গায় আপনার টেবিল আকারে দেখা যাচ্ছে, বেশ কয়েকটা টেবিল আছে। তো আমার প্রশ্ন হচ্ছে এই তথ্যগুলো আমি কিভাবে সব জায়গা থেকে ম্যানেজ করে নিয়ে সেটা অ্যানালাইসিস কিভাবে করতে পারি? ওকে, দ্যাটস ভেরি গুড কোয়েশ্চেন। ওকে, সো ইউ আর নাও থিঙ্কিং ইন দ্য রাইট ওয়ে, যে আপনি রিসার্চ করেছেন, ঘাটাঘাটি করে দেখছেন যে বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের ডেটা আছে, সেই ডেটাগুলো থেকে আপনি কিভাবে অ্যানালাইজ করতে পারেন। ওকে, সো এটার স্টেপ হচ্ছে, এটা হচ্ছে স্টেপ বাই স্টেপ প্রসেস। ইটস লাইক আ রিসার্চ প্রসেস। সো রিসার্চ প্রসেসে আমাদের প্রথমেই দেখতে হয় যে আমরা কি কোয়েশ্চেনের অ্যান্সার দিতে চাইছি সেটা। ওকে, সো আপনাকে প্রথমে একটা
আউটলাইন দ্বারা করাইতে হবে যে আমি এই জিনিসের অ্যান্সার চাই। ওকে, তো আমি কয়দিন ধরে এই জিনিসটা নিয়ে ভাবছিলাম যে আমি হলে কি করতে চাইতাম, এবং ইটস নট ইজি। ওকে, কোনো জিনিসই ইজি না। যদি কোনো জিনিস ইজি হয় দেন ডোন্ট ডু ইট, বিকজ পিপল উইল ডু ইট অর সামবডি হ্যাজ অলরেডি ডান ইট প্রবলি। সো ইউ হ্যাভ টু থিঙ্ক অফ হোয়াট ইজ ইম্পর্ট্যান্ট। সো ধরেন আমি যদি একটা ইন্ডেক্স বানাতে চাই যে বাংলাদেশের প্লেয়ারদের অ্যাকচুয়াল ইম্পর্ট্যান্স বা অ্যাকচুয়াল কন্ট্রিবিউশনের একটা মেজারমেন্ট আমি নিতে চাই। ওকে, তো সেটা কীভাবে হইতে পারে? তাদের ইন্ডিভিজুয়াল কন্ট্রিবিউশন ইট ডাজন্ট মেক মাচ সেন্স। মিনিং হ্যাঁ তার এতগুলো সেঞ্চুরি মারছে, স্ট্রাইক রেট এত, কিন্তু হাউ ইট কন্ট্রিবিউটেড টু দ্য টিম উই ডোন্ট রিয়েলি নো, রাইট? উই হ্যাভ টু মেজার দ্যাট। তো এটা কীভাবে মেজার হতে পারে? একটা উপায় চিন্তা করতেছিলাম যে আমি যদি ইন্ডিভিজুয়াল প্লেয়ারের র্যাঙ্কিং বা এরকম একটা মেজার দিতে চাই, তাদের ইম্পর্ট্যান্স স্কোর কীভাবে হতে পারে? ওকে, ওই প্লেয়ারটা কোন সময়ে ব্যাটিং করতে নামছে, সে কি 6টা উইকেট পড়ে যাওয়ার পরে নামছে যখন রান ছিল 10, নাকি 6টা উইকেট পড়ে যাওয়ার পরে নামছে যখন রান ছিল 200? ইউ সি মাই পয়েন্ট? সো ওই জিনিসগুলা কিন্তু আপনি কোনো জায়গায় পাবেন না, রাইট? ওইভাবে কিন্তু স্ট্রাকচার করে কোনো ডেটা নাই। সো এটা হচ্ছে একটা মেট্রিক, মানে একটা উপায় যার দ্বারা আমরা একটা ইম্পর্টেন্স মেজার করতে পারি, ঠিক আছে? তো ধরেন এখন কথা হচ্ছে যে এখন এইভাবে যদি আপনি করতে চান, তাইলে আপনাকে এখন চিন্তা করতে হবে যে এইটা করার জন্য আমার কি কি লাগবে। অবশ্যই আমার বল বাই বল স্ট্যাট লাগবে, মানে এই এক বল যখন হয়েছে তখন বাংলাদেশের ব্যাটিং স্কোর কত ছিল, সেটা কয়জন আউট হয়েছে, কে কে ব্যাটিংয়ে ছিল, ঠিক না? ওই জিনিসগুলো কিন্তু লাগবে। তো ওই ইনফরমেশনগুলা তখন আপনাকে গ্যাদার করতে হবে এবং ওটাকে স্ট্রাকচার্ড উপায়ে সাজাইতে হবে যেভাবে এটা সম্ভব, যাতে আপনি ওই আলটিমেটলি ওই টেবিলটা, ওই ডেটাটা তৈরি করতে পারেন, যেই ডেটা দিয়ে আপনি আপনার ওই রিসার্চ কোয়েশ্চেনের অ্যান্সার দিতে পারবেন। ওকে, সো দিস ইজ হাউ ইউ নিড টু প্ল্যান, এবং এটা তারপর আপনি এক্সিকিউট করবেন। ডেফিনেটলি ইটস নট ইজি, রাইট? ইটস নট ইজি টু ফাইন্ড দ্যাট ইনফরমেশন, কিন্তু আমি যদি লাস্ট 10 বছরেরটা করতে যাই, এইভাবে বল টু বল মানে হিউজ ডাটা সেট, এবং এটা কালেক্ট করা খুবই মানে কষ্টকর, রাইট? এবং এটা কোথায় আছে সেটাও একটা ব্যাপার, সেটাও আমি জানি না এক্স্যাক্টলি। এখন তাহলে যেহেতু এটা হয়তো ফিজিবল না, কিন্তু ধরেন আপনি একটু ঘেটে দেখতে পারেন, ক্রিকেট বিষয়ক অনেক লাইব্রেরি আছে এখন, তাদের মধ্যে হয়তো এপিআই থাকতে পারে কিছু ডেটা পুল করার, দেখেন ওখানে কি আছে। তো আমি যেটা বলতে চাইছি সেটা হলো যে আপনাকে এইভাবে থিঙ্ক করতে হবে যে আপনি কি করতে চান, সেটা আগে ডিসাইড করতে হবে। ধরেন সিম্পল স্ট্যাটিস্টিক্স তো সব জায়গায় আছে, হ্যাঁ, ক্রিক ইনফোতে গেলেই আপনি, ইএসপিএন গেলেই আপনি ওই স্ট্যাটগুলো পাবেন, বাট ওইখান থেকে মিনিংফুল কিছু অন্যভাবে কিছু প্রেজেন্ট করা যায় কিনা, যেটা পিপল মোর ইজিলি, যেমন ধরেন মাহমুদুল্লাহ যাওয়ার পরে সিম্পলি চিন্তা করেন এভাবে, 2 ভাগে ভাগ হয়ে গেল না? এক গ্রুপ বলতেছে যে ও যে ভালোই হয়েছে, আর গ্রুপ বলতেছে যে ওরে রাখতেও পারতো। এখন কথা হচ্ছে যে সো আপনি অ্যাজ এ অ্যানালিস্ট হোয়াট ইউ নিড টু সি। তো আমি একজনের পোস্ট দেখলাম, সে করছে কি, সে ওই মাহমুদুল্লাহ T20 রেকর্ডগুলার ডেটা দেখছে, তার স্ট্রাইক রেটটা, জাস্ট স্ট্রাইক রেটটা প্লট করেছে, এবং সেই স্ট্রাইক রেটটা দেখে আমি যেটা বুঝলাম, মাহমুদুল্লাহ ইজ নট গুড ফর T20। আমার যেটা ফার্স্ট ইমপ্রেশন। ওকে, এগেন আমি কিন্তু ক্রিকেট ওইভাবে এখন আর ফলো করি না, কিন্তু যেটা দেখে বুঝলাম যে হি ইজ নট এ T20 প্লেয়ার। ওকে, এখন ওই চার্টটা দেখেই কিন্তু ওই জিনিসটা বোঝা গেল। এখন ওইটা আসলেই পারফেক্ট চার্ট হয়েছে কিনা, বা ওইখানে আর কি করা যেত, কিভাবে আপনি একটা ইনফরমেশনকে প্রেজেন্ট করতে পারেন যাতে মানুষ বুঝতে পারে, টু মেক এ কাইন্ড অফ কংক্রিট কনক্লুশন, লাইক এ ডিসিশন, যে ওকে হ্যাঁ, বেসড অন স্ট্রাইক রেট মাহমুদুল্লাহ ইজ অ্যাকচুয়ালি নট এ T20 প্লেয়ার। ওকে, দেন ঠিকই তো আছে, তারা তো বাদ দেওয়া যেতেই পারে, সমস্যা কি? বুঝতে পারছেন কথাটা? স্যার বুঝতে পারছি স্যার। এখন আমার প্রশ্ন হচ্ছে, স্যার আমি এই ধরেন যে ইনফরমেশনগুলোর কথা বললেন, আমি ইনফরমেশনগুলো হয়তো অনেকগুলো সাইট খুঁজে ম্যানেজ করলাম, কিন্তু আমার কথা হচ্ছে যে আমি এটা এসকিউএল দিয়ে কিভাবে অ্যানালাইসিস করব, মানে ধরেন এসকিউএল এ কিভাবে আনবো, বা সেটা দিয়ে কিভাবে অ্যানালাইসিস? ওয়েল, ইন দিস এই প্রবলেমের ক্ষেত্রে তো এসকিউএল আসলে রেলিভেন্ট না। কারণ হলো যে এখানে আপনার আমি যে পোস্টটা দিয়েছিলাম সেটা কিন্তু নট রিলেটেড টু এসকিউএল। ভাই আমি একটু যাই, শুনলাম তখন
Oh yeah, anytime, you can drop and join anytime. আমার একটা ছোট মিটিং আছে। No, absolutely. No, you don't have to stay. Thank you, ভাই। আপনার একটা ইমেল দিছি মনে করায় দেওয়ার জন্য দেখুন। হ্যাঁ, ঠিক আছে। Thank you. Okay. তো ওইটা কিন্তু SQL রিলেটেড কিছু না। I don't know why you are connecting with SQL. So SQL is a different thing. SQL হচ্ছে যে আপনার স্ট্রাকচার ডেটা আছে সেখানে আমরা কোয়ারি করছি, তাই তো? সেটা হচ্ছে SQL, বাট আপনি যেটা করছেন সেখানে তো ডেটাই নাই, ডেটা আপনি প্রিপেয়ার করতেছেন। ডেফিনেটলি এটা যদি লার্জ স্কেল ডেটা হয়, এটার জন্য একটু কনফিউজ হয়ে যাচ্ছিলাম যে এটা এসকিউএল দিয়ে কিভাবে করব আমি বুঝতে পারছিলাম না। নো, there is no need of SQL here, right? আপনি কি আমার SQL কোর্সে আছেন? হ্যাঁ স্যার, আমি তো আপনার এসকিউএল কোর্সে আছি। ওকে, তাহলে SQL তো আপনি শুরুতে তো আমি বলেছি যে SQL এর কাজটা কি, স্ট্রাকচার ডেটা থেকে কাজ শুরু, হ্যাঁ, তাই না? আমি সো স্যার এটার জন্য কনফিউজ হচ্ছিলাম যে যেহেতু স্যার আমরা যেটা শিখতেছি যে যেখানে ডাটাটা স্ট্রাকচার অলরেডি আছে এবং সেখান থেকে ডাটাটা আমরা উঠে কপি করে হোক বা যে কোনো ভাবে নিয়ে এসে ডিভেভার দিয়ে সেটাকে অ্যানালাইজ করছি, বা দেখা যাচ্ছে আলাদা আলাদা বেশ কিছু টেবিল আছে সেই টেবিলগুলো থেকে অ্যানালাইজ করতেছি, মানে অলরেডি স্ট্রাকচার আছে। তো সেটার জন্য আমি একটু কনফিউজ হয়ে যাচ্ছিলাম যে স্যার আবার বললো যে রিয়াদের ওইটা ম্যানেজ করে যদি তোমরা একটু অ্যানালাইজ করতে পারো কিনা দেখো। আমি ভাবছিলাম যে ওটা এসকিউএল দিয়ে কিভাবে অ্যানালাইসিস করব। না, আমি তো ওটা তো ওই ব্যাকগ্রাউন্ডের না, তার জন্য প্রথম দিকে একটু সমস্যা হচ্ছিল সবকিছু বুঝতে, তারপরও চেষ্টা করতেছি। আর যেখানে কনফিউশন হচ্ছে তার জন্য তো আমি আপনাকে কোশ্চেন করতেছি। আই থিংক রাইট, আপনার কনফিউশনটা হয়েছে বিকজ আপনি ওই কোর্সে ইনভলভ হয়েছেন এবং আমার পোস্ট দেখেছেন, এই দুটাকে লিঙ্ক করে ফেলছেন। সো আসলে লিঙ্ক হবে না, কারণ হলো যে ওই পোস্টটা হচ্ছে যে ধরেন আপনি অ্যানালিটিক প্রজেক্ট নাকি পায় না, আমাদের ছেলেপেলেরা বলে কি প্রজেক্ট করব, ওকে, ডেটা সায়েন্সে কি প্রজেক্ট করব, তো তার প্রজেক্ট খুঁজে পায় না। তো সেরকম প্রজেক্টের আইডিয়া দিলাম, কিন্তু প্রজেক্টের আইডিয়া দিলে তো তারা আবার তখন জানতে চায় যে এটা কেমনে করব, এই ডেটা কোথায় পাবো, আর সেটা কোথায় পাবো সেটা তো ইউ হ্যাভ টু ফাইন্ড ইট। সো সেটাই হচ্ছে, সেটা আমি বলতে চেয়েছি আর কি, ইউ ডোন্ট হ্যাভ টু ডু ইট উইথ SQL। ওকে হ্যাঁ এটা বুঝতে পেরেছি। ওকে, ওকে, থ্যাংক ইউ। ওয়েলকাম। ওকে, জহর, হ্যাঁ, কোশ্চেন আছে আপনার, বলেন কার কোশ্চেন নাকিরা? হ্যাঁ বলেন। স্যার ইদা মানে ডেটা সায়েন্সের ডোমেন স্পেসিফিক কিছু মাস্টার্স আছে, যেমন সোশ্যাল ডেটা সায়েন্স বা সোশ্যাল ডেটা অ্যানালিটিক্স, এরকম কিছু মাস্টার্স আছে গ্রুপে। এখন স্যার ওইসব মাস্টার্সে যদি কেউ মানে অফার লেটার পাইতে চায় তাহলে তার প্রোফাইলটা আসলে কিরকম হওয়া উচিত, বা মানে বেসিক ইটা কিরকম হওয়া উচিত, বা প্রজেক্ট পোর্টফোলিওটা কেমন থাকা উচিত, যদি একটু স্যার যদি একটু আইডিয়া দিতেন। কোথায় প্রোগ্রামটা কোথায়? স্যার সুইডেনে কিছু দেখছিলাম ইউনিভার্সিটিতে, তারপর আরো বেশ কিছু ইউনিভার্সিটি, আবার ইংল্যান্ডেও বেশ কিছু আছে, যেমন অক্সফোর্ডে আছে, তারপর আরো 4-5টা আছে স্যার, নামগুলা ঠিক মনে করতে পারতেছি না। এগুলা কি ওরা ফান্ড দেবে নাকি সেলফ ফান্ডেড? স্যার ওগুলা সেলফ ফান্ডেড, কিন্তু যদি অন্য কোনো সুযোগ থাকে আর কি, যে ফেলোশিপ বা স্কলারশিপের যদি এক্সটার্নাল কোনো সুযোগ থাকে তাহলে সেক্ষেত্রে হয়তো চেষ্টা করা যায়। ওই জন্য স্যার জিজ্ঞাসা করতেছিলাম। ওই আপনাকে আগে স্পেসিফিক্যালি ওই জিনিসগুলো একটু ঘেঁটে দেখতে হবে, কেন এই প্রশ্নগুলো করলাম, এগুলো ইম্পর্ট্যান্ট। ওকে, যদি ফান্ডেড প্রজেক্ট প্রোগ্রাম হয় সেটার এক ধরনের অ্যাপ্রোচ হবে, আর যদি সেলফ ফান্ডেড হয় সেটার কিন্তু আরেক ধরনের। যেমন ইদানিং ইউনিভার্সিটিগুলো যেটা করতেছে, তারা এই ডেটা সায়েন্সের উপরে ডিগ্রি দিয়ে এটা একটা মানি মেকিং একটা অ্যাপ্রোচ, ঠিক আছে, মানে যেহেতু এটা ডিমান্ড আছে, সো তারা একটা অফার করতেছে, হ্যাঁ, একটা সার্টিফিকেশন কোর্স, বা ধরেন একটা ইটস নট ইভেন ইকুইভ্যালেন্ট টু দেয়ার অ্যাকচুয়াল ডিগ্রি, ওকে, ইটস লাইক এ সার্টিফিকেশন টাইপ, যেটা রিমোটলি হচ্ছে, কোর্সের হাতে যেটা করতেছে, সেইটা তো সেলফ ফান্ডেড, আপনি যে টাকা দিয়ে পড়বেন, ওদের যে মিনিমাম রিকোয়ারমেন্টস থাকবে সেটা ফুলফিল করলেই হবে। সো এইটা এক ধরনের। আর এক ধরনের হচ্ছে আপনি যদি এই ফিল্ডে মাস্টার্স করার জন্যে আপনি ফান্ড পেতে চান, ফান্ডিং যদি দেখতে চান, তো সেক্ষেত্রে কী হবে,
সেই ক্ষেত্রে আপনার তো তখন তো ক্রাইটেরিয়া হচ্ছে একাডেমিক ক্রাইটেরিয়া, আপনি ওই রিলেটেড ফিল্ডে আপনার অভিজ্ঞতা আছে কিনা, বা আপনার রিসার্চ এক্সপিরিয়েন্স আছে কিনা, বা অ্যানালিটিক্যাল টুলগুলো হ্যান্ডেল করার মতো যোগ্যতা আছে কিনা, বা ওরকম এক্সপোজার আছে কিনা, তখন সেই জিনিসগুলা তারা দেখবে এবং সেই মোতাবেক যদি ফান্ডিং থাকে তখন তাকে দেবে। এগুলো যেহেতু এখন হাইলি ডিম্যান্ডিং, সো ফান্ডিং কিছুটা লিমিটেড, তো সেক্ষেত্রে তারা ওরকম স্ট্রিক্ট ক্রাইটেরিয়া অনুসরণ করবে। তবে এখানে স্ট্রিক্ট ক্রাইটেরিয়া বলতে দুইটা ইম্পর্ট্যান্ট জিনিস হইতে পারে আমার ধারণা। প্রথমত হচ্ছে যে আপনি ওই ডোমেইনের আসলেই কাজ করার মতো একটা প্রজেক্ট আপনার আছে কিনা, বা আপনি ওই ধরনের ফিল্ডে কাজ করার মতো রেডি কিনা। যেমন ধরেন আমি যদি একটা সোশ্যাল সায়েন্সের প্রজেক্টে অ্যাপ্লাই করি, দেন আমি রেডি না, কারণ হচ্ছে যে আমার টেকনিক্যাল এক্সপার্টিস আছে কিন্তু ওই পার্টিকুলার সোশ্যাল প্রবলেম নিয়ে আমার কোনো এক্সপিরিয়েন্স নাই, ঠিক আছে? সো আমাকে তারা ওই ফান্ডিং দিবে না, হ্যাঁ, অ্যাডমিশনটা দিবে না। সো আসলে এইসব দেশে যেটা হয় যে প্রত্যেকের একটা মোটিভেশন থাকে এবং কোনো একটা অর্জন করার জন্য, এবং তারা একটা ট্র্যাক রেকর্ড তৈরি করে। ধরেন হুট করে কেউ একটা জায়গায় যায় না, এবং হুট করে কেউ গেলে ওখানে ওটা ইট ডাজন্ট মেক সেন্স, মানে এদের ভাষায় ইট ডাজন্ট মেক সেন্স, লাইক ওয়াই আর ইউ ডুইং দ্যাট। হ্যাঁ, সো ওরকম একটা ট্র্যাক রেকর্ড থাকে। ফলে ধরেন যারা সোশ্যাল সায়েন্স নিয়ে কাজ করবে এই ডেটা সায়েন্সে, দেখা যাবে তারা তাদের আন্ডার গ্র্যাজুয়েট লেভেলেই তারা ওরকম একটা আইডিয়া ডেভেলপ করেছে। হ্যাঁ, তারা হয়তো 4th ইয়ার প্রজেক্টেই একটা থিসিস, ছোট একটা থিসিস করেছে, সেটাকে এক্সপ্যান্ড করবে। দিস ইজ হাউ ইট ওয়ার্কস। ওকে, ধন্যবাদ স্যার। thank you. Feel free to ask any question. Yeah. All right. তারপরে আর কারো কোশ্চেন আছে কিনা? জি, আসসালামু আলাইকুম, কেমন আছেন? হ্যাঁ, ভালো আছি খোরশেদ। আচ্ছা, আমার নাম খোরশেদ আলম, আমি আপনার পাশে নিউ জার্সিতে থাকি। জি। তো গতকালকে বা একদিন আগে হঠাৎ করে আপনার ওয়েবসাইটটা খুঁজে পেলাম এবং অত্যন্ত আনন্দিত হলাম যে আপনাদের মতো লোক এ ধরনের কিছু ফ্রি ভিডিও করে থাকে বা আপনাদের ট্যালেন্ট গুলো শেয়ার করতেছে। আই এম সো হ্যাপি টু হিয়ার দ্যাট। বা এনিওয়ে, আমি টোটালি অন্য একটা ব্যাকগ্রাউন্ড থেকে আসছি। আমার এখানে ছোটখাটো বিজনেসের সাথে জড়িত ছিলাম, কোভিড এর কারণে ওটা বন্ধ হয়ে গিয়েছিল। এখন নতুন করে কোনো একটা কিছু শেখার জন্য চিন্তা ভাবনা করছিলাম কয়েক মাস থেকে। তো আমাকে কিছু লোক বা আমার একটা ফ্রেন্ডও ছিল, সেও কম্পিউটারে কিছু করার জন্য সাজেশন দিয়েছিল এবং এট দি এন্ড ডেটা সায়েন্টিস্ট কিছু করার জন্য বা পড়ালেখা করার জন্য সে সাজেশন দিয়েছিল। এখন যেহেতু আমি টোটালি অন্য ব্যাকগ্রাউন্ড থেকে, আমার সাহস দিচ্ছে না কিছু করার জন্য। এখন তারপরও আমার ওয়াইফও চাচ্ছে এই ধরনের কিছু একটা করতে। এখন কি করব আমি কারোর হেল্প চাচ্ছি, somehow somebody can guide me to the right path. And আমার মনে হয় যদি এই ধরনের কোনো কিছু কারোর কাছ থেকে পেতে পারি, whether paid or unpaid, তাহলে আমার মনে হয় আমি কিছু একটা করতে পারবো। এই জন্য আপনার সাথে কিভাবে যোগাযোগ করব, এবং যদি আপনার পেইড অথবা আনপেইড কোনো প্রোগ্রাম আছে যেটা প্রথম থেকে কাউকে আপনি গাইড দিতে পারেন, help me to achieve something in near future, তাহলে একটু বললে ভালো হবে। থ্যাংক ইউ। ওকে, প্রথমত হচ্ছে যে আসলে আমার ওই ধরনের কোনো প্রোগ্রাম নাই, বা ওরকম কোনো কনসাল্টিং মানে অপরচুনিটি নাই, বা আমি ওরকম করি না যে পেইড গাইডেন্স বা সামথিং। কিন্তু আমি যেটা করি সেটা হলো যে আমি এই ধরনের কাইন্ড অফ ওয়ান অফ অনলাইন মিটিংয়ে, বা অনেক সময় অনেকে পার্সোনালি রিকোয়েস্ট করে, তাদের সাথে কথাবার্তা বলি, শুনি তাদের কথা, এবং শুনে তাদের আমার অপিনিয়ন যেটা থাকে সেটা শেয়ার করি। এখন প্রথমে যেটা আমি বলবো যে আপনি ধরেন আপনাকে একজন রেকমেন্ড করেছে ডেটা সায়েন্স, হুইচ ইজ ফাইন। এখন এই সময়ে ডেটা স্কিল খুবই ইম্পর্ট্যান্ট একটা স্কিল যে কোনো ডিসিপ্লিনের জন্যেই। সো আপনার সেই ডেটা স্কিল, আমি ইন জেনারেল এভাবে বলতেছি যে ডেটা স্কিল যদি আপনি অ্যাকোয়ার করেন, লার্ন করেন, সেইটা আপনার কাজে লাগতে পারে। ওকে, এটা একটা ভালো সম্ভাবনা আছে। ওকে, বাট অ্যাট দ্য সেম টাইম আমি এই ওয়ার্নিংটাও দিই যে ব্যাপারটা কিন্তু এমন না যে আপনি
একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শিখলেন, আপনি ড্যাশবোর্ড বানানো শিখলেন, এবং সাথে সাথেই আপনি প্রচুর জবের অফার পাবেন, ইজ অ্যাকচুয়ালি নট লাইক দ্যাট অ্যাট অল। ঠিক আছে, আমি কেন বলছি এই জিনিসটা, কারণ এটা হচ্ছে অনেক দীর্ঘদিন ধরে একটা প্রসেসের মধ্যে থেকে আপনাকে এই স্কিলগুলো ডেভেলপ করতে হয়। এটা আসলেই যে যত কথাই বলুক, এই স্কিলগুলো আসলে 1 মাস 4 মাস 6 মাস 1 বছরে অর্জন করার মতো স্কিল না। ওকে, এগুলো আসলে অ্যাকোয়ার করতে অনেক সময় লাগে। এখন সেই সময়টা আপনি দিবেন কি না সেটা একটা ব্যাপার, এবং দিলে পারে কিভাবে আপনি এই সময়টা দিলে আপনি এই লাইনে একটা জব পেতে পারেন, সেই ব্যাপারটা তো আপনাকে অলওয়েজ ভাবতে হবে, তাই না? কারণ আপনি যে এত সময় দিবেন, আলটিমেটলি তো ইউ হ্যাভ টু গেট এ জব, রাইট? সো এই জন্য আমি যেটা দেখেছি, ইউএসএতে কোম্পানিগুলো হায়ার করার সময় একেবারে ফ্রেশ ক্যান্ডিডেট, মনে করেন যারা কোনো রকম, ধরেন ফ্রেশ মানে বলতে চাচ্ছি এরকম যে ফ্রেশ আউট অফ স্কুল তা না, ধরেন যে তারা অন্য একটা জব করতো বা কিছুই করতো না, কিন্তু এখন জব মার্কেটে ঢুকতে চাইতেছে, এদের এই ডেটা সায়েন্স ফিল্ডে ঢোকা খুবই কঠিন। কিভাবে সহজ হতে পারে? অনেকেই যেটা করে, ধরেন একটা কলেজ থেকে, কমিউনিটি কলেজ থেকে অ্যাসোসিয়েট ডিগ্রি নেয় ডেটা সায়েন্সে বা সামথিং, অ্যাজ পার্ট অফ দ্যাট তারা একটা ইন্টার্নশিপ করে। আমেরিকার অর্গানাইজেশনগুলো ইন্টার্ন হতে গেলে তাদের রিকোয়ারমেন্ট থাকে যে দে হ্যাভ টু বি স্টুডেন্ট, মানে অনলি স্টুডেন্টদেরকে তারা ইন্টার্ন হিসেবে হায়ার করতে পারে, ওকে, আর কাউরে ইন্টার্ন হিসেবে তারা হায়ার করে না। সো আপনাকে একটা একাডেমিক স্টুডেন্টশিপ, মানে ইনস্টিটিউশনের সাথে স্টুডেন্ট রিলেশনশিপ থাকতে হবে। সেটা হতে পারে অ্যাসোসিয়েট ডিগ্রি বা কোনো একটা নিউ প্রোগ্রাম বা হোয়াট এভার। ওই ইন্টার্নশিপের মাধ্যমে আপনার, যদি ওই ইন্টার্নশিপটা হচ্ছে ফার্স্ট স্টেপ, ওকে, ইন্টার্নশিপের মাধ্যমে আপনি তখন ওই ফিল্ডে ল্যান্ড করলেন, তারপরে আপনার অপরচুনিটি খুলে যাবে। ওই ইন্টার্নশিপ না পাওয়া পর্যন্ত আপনার আসলে রিয়েল জবে ঢোকা ইজ সো ডিফিকাল্ট। ওকে, আমি একটা পার্সোনাল এক্সপিরিয়েন্স শেয়ার করি। সেটা হলো যে আমি একজনকে জানি যিনি স্ট্যাট ব্যাকগ্রাউন্ডের, মাস্টার ডিগ্রি আছে এইসব দেশ থেকে, নর্থ আমেরিকায়, তারপরেও ইট ওয়াজ ভেরি ডিফিকাল্ট টু ল্যান্ড ইন টু দ্য ফার্স্ট জব। তো এই জন্য সে করেছে কি, সে ধরেন ওই ডেটা অ্যানালিটিক্স এর কাজে সে ভলান্টিয়ারিং করেছে। ধরেন কোনো একটা প্রফেসরের সাথে বা কোনো একটা হসপিটালে গিয়ে তাদের অ্যানালিটিক টিমের সাথে গিয়ে বলছে যে তোমরা আমাকে একটা কাজের সুযোগ দাও, তোমাদের কাজ করে দেবো ফ্রি, ইউ ডোন্ট হ্যাভ টু পে মি এনিথিং। সো ওইভাবে সে তার রেজুমে বিল্ড করেছে। মানে সে ধরেন একটা হসপিটালে কাজ করছে, বা ধরেন একটা রিসার্চ অর্গানাইজেশনের রিসার্চের সাথে কাজ করে একটা পেপার পাবলিশ হয়েছে, সেই পেপারে তাদের নাম আছে। এইভাবে একটা পোর্টফোলিও বিল্ড করেছে, এবং বিল্ড করার পরে তখন প্রচুর ইন্টারভিউ দিয়েছে, এবং অনেক, ধরেন ইন্টারভিউয়ে ধরেন সাকসেস রেট অ্যাকচুয়ালি লেস দ্যান 1%। মানে আপনি যদি 100 জনে অ্যাপ্লাই করেন, হয়তো 3-4টা কল পাবেন, 3-4টার মধ্যে থেকে হয়তো একজনও আপনারা নেবে না, এরকমই কিন্তু হয়। ইভেন দ্যাট ইজ ট্রু ফর মি অলসো, ওকে। আমি যদি 10টা জায়গায় অ্যাপ্লাই করি, দেখা যাবে 2টা কল পাবো, ওকে, এরকম। সো এটা ভাবার কোনো কারণ নাই যে মানে অনেক অভিজ্ঞ হলেই I can get a job easily. It's not like that. তো যেটা বলতেছিলাম যে এটা কিন্তু একটা লং জার্নি। সো আপনি সেটার জন্য প্রস্তুত কিনা সেটা আপনাকে আগে ভাবতে হবে। আর এই কী ধরনের কাজ আপনি করবেন, কী ধরনের জবে আপনি যাইতে চান, সেটা আপনি ওই যে জবের সাইটগুলো আছে, ইনডিড বা লিঙ্কডইন, সেখানে একটু সার্চ করে আগে দেখেন সেই জবের কী ধরনের এক্সপিরিয়েন্স চায়, সেটা আপনি দেখতে পারেন। আমি যেহেতু আপনার ব্যাকগ্রাউন্ড জানি না, সো আই ক্যানট কমেন্ট, বাট ইন জেনারেল আমি দেখেছি, ধরেন একটা ওয়ে আছে আইটি রিলেটেড কাজ, যেটা বাংলাদেশের অনেকেই করেছে, সেটা হচ্ছে যে কিউএ, আপনার কোয়ালিটি অ্যাসুরেন্স ইঞ্জিনিয়ারিং। অনেকে কিউএর যে ট্রেনিং নিয়ে তারা কিউএ দিয়ে জব শুরু করেছে, এবং দে ক্যান কুইকলি গ্রো ইন দেয়ার রোল। সেটা একটা পাথ হতে পারে। তারপর এখন
কোর্সেরাতে আমি যেটা দেখছি গুগলের আইটি সার্টিফিকেশন, হ্যাঁ এগেন আমি যেহেতু জানি না আপনার ব্যাকগ্রাউন্ড, আমি সেজন্য বলছি, সবই বলছি। সো আমি বলে দিচ্ছি তাহলে, আমি এখানে অনেক আগ থেকে এখানে আসছি, আইসায় আমি একটা রেস্টুরেন্টে ঢুকছি, প্রায় 30 বছর ওখানে কাজ করছিলাম। এট দি এন্ড কোভিড এর কারণে ওইটা আর হয় নাই, ওখান থেকে আমাকে বের হইতে হয়েছে। আমি দেশ থেকে ইন্টারমিডিয়েট পাস করছি, তারপর যদিও আমি বাইরে একটা দেশে গিয়েছিলাম কিন্তু ওখানে এটা আমি ফিনিশ করতে পারি নাই। এখানে অনেক আগে 1992 তে আসছি, আইসা এখানে আপনার ওখানে ঢুকছি, ওখান থেকে আর বেরোতে পারিনি এত বছর পর্যন্ত। এখন ফাইনালি এই গত বছর শেষের দিকে আমি বের হয়ে পড়ছি। এখন আপাতত উইদাউট ওয়ার্ক এবং রিয়েল এস্টেট ঢোকার জন্য চেষ্টা করছি, অলদো আমি ওখানে রিয়েল এস্টেটে ঢুকছি কিন্তু অ্যাক্টিভ না, কারণ আমি চাচ্ছি যে somehow I can do something IT sector something. রাইট বুঝতে পারছি। তো আইটি, হ্যাঁ আইটি সেক্টরে আপনার ঢোকার জন্য আপনার কেসটা একটু ডিফারেন্ট। আমার আসলে ওই ধরনের এক্সপিরিয়েন্স নাই, বাট আমি যেটা বললাম অনেকেই ধরেন মানে কিউএ জব দিয়ে শুরু করতে পারে। আপনি রিয়েল এস্টেটের কথা বললেন, দ্যাট ইজ অলসো এ গুড এরিয়া যদি আপনার ওই ধরনের পার্সোনালিটি থাকে, কারণ রিয়েল এস্টেটে কাজ করার এক ধরনের পার্সোনালিটি লাগে, হ্যাঁ টু কনভিন্স পিপল, টু সেল থিংস, টু হেল্প দেম, ওই ধরনের একটা অ্যাবিলিটি লাগে। তো সেটা সবার থাকে না, আপনার যদি ওটা থাকে ডেফিনেটলি রিয়েল এস্টেট ইজ এ গুড এরিয়া। মানে হচ্ছে এখানে মানে আপনার অলমোস্ট জিরো ইনভেস্টমেন্টে ইউ ক্যান অ্যাকচুয়ালি পটেনশিয়ালি মেক এ লট অফ মানি। সো ওইটা একটা অপরচুনিটি হতে পারে। তারপর ধরেন আইটি সাপোর্ট রিলেটেড যে জবগুলো আছে, কোর্সেরা থেকে গুগলের যে আইটি সার্টিফিকেশন প্রোগ্রাম আছে সেটা আপনি এক্সপ্লোর করে দেখতে পারেন। আর আমি জানি না আপনার মানে কোডিংয়ের এক্সপিরিয়েন্স আছে কিনা, আপনি যেহেতু বললেন দীর্ঘদিন আপনি ডিটাচড এখান থেকে। সো ডেটা সায়েন্সের কিন্তু একটা ইম্পর্ট্যান্ট কম্পোনেন্ট হচ্ছে কোডিং। ইউ হ্যাভ টু বি এবল টু কোড, এবং you have to be comfortable with that, and you have to actually love it, otherwise you will not like it. এটা আর কি। তো সেই কোডিং এর কোনো এক্সপেরিয়েন্স না, তো এই basically I don't have that much experience in computer, or I don't have experience in Excel, or I just learned a little bit Tableau, and that's it basically, and then started doing something like in data science, like something. তো আপনি দেখেন তাহলে ট্যাবলোতে যদি আপনি কমফোর্ট ফিল করেন, ধরেন অনেকের কিন্তু এরকম অ্যাবিলিটি থাকে যে ধরেন টু প্রেজেন্ট সামথিং ভেরি এফেক্টিভ ওয়ে, যদি আপনার সেরকম স্কিল থেকে থাকে ডেফিনেটলি আপনি ট্যাবলোর ইউ ক্যান গেট সাম অ্যাডভান্স সার্টিফিকেশান, ট্যাবলোর সার্টিফিকেশান আছে, যদি আপনি ওটা পছন্দ করেন দেন ডেফিনেটলি এই ড্যাশবোর্ডের কাজ কিন্তু প্রচুর, মানে অনেক কাজ আছে কিন্তু, মানে ইউএসএতে ড্যাশবোর্ডের স্কিলটা খুব ভালো স্কিল। যদি আমাকে লং টার্ম যদিও কিছু করতে হয়, আপনি যেটা বলছেন যে ডেটা সায়েন্সে আমাকে অনেক সময় দিতে হবে, বা আমার সেটাতে অসুবিধা নাই, কিন্তু হলো আমি বেসিক কোনটা থেকে স্টার্ট করব? আমাকে কি বেসিক কম্পিউটারে ঢুকতে হবে, এক্সেল করতে হবে? I know the SQL, Python বা আর এগুলো করতে হবে ডেটা সায়েন্সে, ডেফিনেটলি মেশিন লার্নিং থেকে শুরু করে এগুলাই করতে হবে। তো বেসিক গাইডেন্স অফ বেসিক জিনিসটা আমি কোথা থেকে স্টার্ট করব তাহলে? কিন্তু আমার মনে হয়, আমি কি মনে করি, আমাকে যদি বেসিক না ঠিক থাকে তাহলে আমি অ্যাডভান্স হতে পারবো না। আমার সেই ভয়টা রয়ে গেছে আমার মাথায় এখনো, আমাকে বেসিক থেকে স্টার্ট করতে হবে। আপনি ওইটা আগে দেখেন, ধরেন ওকে আপনি যেহেতু কোড করেননি অনেকদিন বা কখনো করেননি, আপনি দেখেন আপনি কীরকম কমফোর্ট ফিল করেন ডেটা নিয়ে কাজ করতে। ধরেন আপনি এক্সেল দিয়ে শুরু, আপনি ট্যাবলো দিয়ে করেছেন, সো ইটস স্ট্রাকচার ডেটা। আমি জানি না আপনার কোন লেভেলে কী ধরনের কাজ করেছেন ট্যাবলোতে। তো আমি শিখছি কিছু, আমাকে আমার একটা ইন্ডিয়ান ফ্রেন্ড আছে, সে আমাকে জুমের মারফতে শিখেছে, বাট আই ডিডন্ট রিয়েলি ডু এনি ওয়ার্ক whether it's individually or group. ওকে, তাহলে ধরেন যে আমি আসলে তাহলে একটু লিটল বিট কনফিউজড, কারণ হচ্ছে যে আপনি বললেন যে ট্যাবলো নিয়ে কাজ করেছেন, তো ট্যাবলো ইজ লিটল বিট অফ, ইটস নট এ বেসিক থিং, মানে ট্যাবলো তো লিটল বিট অফ অ্যাডভান্স থিং, তাই না? সো আপনি ট্যাবলো নিয়ে কাজ করেছেন মানে হলো বা করবেন, তার মানে হচ্ছে আপনি ইউ আর কমফোর্টেবল ডিলিং উইথ ডেটা। সো ট্যাবলো একটা গুড স্টেপ হইতে পারে। সো দিস ইজ হাউ ইউ শুড বিগিন দেন। সো দ্যাট কুড বি ইউর স্টেপিং ফার্স্ট স্টেপ।
তারপরে তো ডেটা সায়েন্সে যদি আপনি যেহেতু ওই জিনিসগুলো আপনি বারবার বলছেন, সো ডেটা সায়েন্সের মধ্যে তারপরে আপনাকে স্ট্যাটস জানতে হবে, মেইনলি কোডিং জানতে হবে। কোডিং ইজ এ মাস্ট। যদি আপনি কোডিং করতে না চান দেন ইউ শুড নট কাম ইন টু দিস ফিল্ড অনেস্টলি। দেন ট্যাবলোতে যেটা হবে আপনার কোডিং করা লাগবে না, বা লাগলেও খুবই মিনিমাল। যদি ওইখানে আপনার স্কিল থাকে আপনি ওইখানে একটা গুড ট্যাবলো ডেভেলপার হতে পারেন, নো প্রবলেম। কিন্তু ওটার জন্য আবার আলাদা স্কিল লাগবে, যে অ্যাকচুয়ালি জেনারেল ডেটা লিটারেসি, ডেটা কীভাবে জয়েন করে, কীভাবে ডেটাকে ট্রান্সফর্ম করে, হোয়াইট ডেটা থেকে লং ডেটা থেকে হোয়াইট ডেটা কীভাবে ভিজুয়ালাইজ করে। সর্বোপরি ট্যাবলো মানে ড্যাশবোর্ডের স্কিলটাই হতেছে, এটা হলো টোটালি সফট স্কিল, ক্রিয়েটিভ স্কিল। হাউ ইউ প্রেজেন্ট ডেটা, হাউ ইউ কমিউনিকেট ইউজিং ডেটা, সেটা যদি আপনার আপনার যদি ইন্টারনালি আপনার স্কিল থাকে, ডেফিনেটলি আমি বলবো যে তাহলে ট্যাবলোতে আপনি সময় দেন, দিয়ে আপনি দেখেন আপনি কত দূর যেতে পারেন, বা আপনার সেই কিছুদিন যাওয়ার পরে বুঝতে পারবেন যে আপনার আসলে ওই দিকে যাওয়া ঠিক হবে কিনা। বাট আমার মনে হইতেছে ইউ শুড নট কাম টু ডেটা সায়েন্স ফিল্ড। মানে ডেটা সায়েন্স মানে কি ধরেন যে অ্যাজ এ ডেটা সায়েন্টিস্ট or even data analyst, okay, because I mean, I you have to agree with you code. 100%, at least for now, I don't think I should advance. But আপনার কি মনে হয় এখানে মনে করেন কিছু অর্গানাইজেশন বা যারা ফেক প্রোগ্রামের মারফতে করে থাকে 8 মাস 9 মাস বা 1 বছরের কোর্স এবং করে থাকে ডেটা সায়েন্সের উপরে, ওরা বেসিক জিনিসগুলো শিখায়, ওটাতে আপনার কি মতামত? আমি বলি শোনেন, ডেফিনেটলি আপনি ট্রাই করতে পারেন, বাট দিস উইল বি এক্সপেন্সিভ। আপনার আমরা সহজ সলিউশন দিই। আপনি ইউটিউবে যে ফ্রি কোড ক্যাম্প সার্চ দেন, দিয়ে ধরেন বেসিক পাইথনের একটা কোর্স নেন, ঠিক আছে, নিয়ে আপনি দেখেন আপনার কমফোর্ট লেভেল কোথায়। হ্যাঁ, আপনি কি কোড লিখতে পারেন বা কমফোর্ট আছে, কারণ ওই ধরনের বুট ক্যাম্পে কিন্তু এগুলোই শেখাবে অ্যাট অ্যান অ্যাক্সেলারেটেড স্পিড। ঠিক আছে, প্রথম দিনই আপনার পাইথন শেখা শেষ করে দিবে। ক্যান ইউ হ্যান্ডেল দ্যাট, সেটা আপনি বুঝবেন। আপনি আগে নিজে ট্রাই করে দেখেন, ঠিক আছে। আমি আপনাকে রেকমেন্ড করব না যে ইউ স্পেন্ড $5,000-6,000 ফর দিস কোর্সেস। আপনি প্রথমে ট্রাই করে দেখেন নিজে যে আপনি কেমন কমফোর্ট ফিল করেন, ওকে, তারপরে আপনি ওখানে যাবেন। অলরাইট, সেটা হচ্ছে আমার রেকমেন্ডেশন। অলরাইট, থ্যাংক ইউ সো মাচ ফর অল দিস ইনফরমেশন। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ তানভীর, আপনার কোশ্চেন নিয়ে আমরা ইনশাল্লাহ শেষ করে দেবো আজকে। তানভীর হোসেন আছেন আপনি? হ্যাঁ, হ্যালো স্যার, আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম, বলেন। জি স্যার, আমি একটু প্রোফাইলটা বলি। ফার্স্ট অফ অল, আমি ওই স্ট্যাটিস্টিক্সে ব্যাচেলর আর মাস্টার্স কমপ্লিট করছি চিটাগং ইউনিভার্সিটি থেকে। এখন হচ্ছে একটা কলেজে লেকচারার হিসেবে জয়েন করছি। এর মধ্যে আমি হচ্ছে জার্মানিতে মাস্টার্স করার জন্য প্রিপারেশন নিচ্ছি। অলরেডি 3টা ইউনিভার্সিটি থেকে অফার লেটার আসছে, সরি 2টা ইউনিভার্সিটি থেকে ডেটা সায়েন্সে অফার লেটার আসছে, আর একটা হচ্ছে ইকোনোমেট্রিক্সে আসছে। তো এখন আমার প্রশ্নটা হচ্ছে কি, মানে এখন তো সবাই হচ্ছে ডেটা সায়েন্সেতে খুব ইন্টারেস্টেড। তো এমন কি কখনো একটা সময় আসবে কিনা যে ডেটা সায়েন্সের এটা থাকবে না, সেই ক্ষেত্রে হয়তো বা ইউনিকলি স্ট্যাটিস্টিক্সের যে কেরিয়ারটা ওইটাতে আবার কি শিফট করতে হবে কিনা, ওই ব্যাপারটা নিয়ে একটু জানতে চাচ্ছিলাম। এটা হচ্ছে প্রথম প্রশ্ন। আর দ্বিতীয় প্রশ্নটা হচ্ছে, ডেটা সায়েন্সে মাস্টার্স করাটা কি বেটার চয়েস হবে, নাকি হচ্ছে স্ট্যাটিস্টিক্সে হচ্ছে মাস্টার্স বা পিএইচডি করাটা ঠিক হবে, এটা একটু জানতে চাচ্ছিলাম। ওকে, সো আপনার প্রথম প্রশ্ন হচ্ছে যে আপনি স্ট্যাট ব্যাকগ্রাউন্ডের, আর আপনি হলেন জার্মানিতে অফার পেয়েছেন। এখন ডেটা সায়েন্স আসলেই থাকবে কি না থাকবে, তাই তো? আসলে ডেটা সায়েন্স ইন জেনারেল, ডেটা সায়েন্স আর স্ট্যাটিস্টিক্সের মধ্যে খুব একটা পার্থক্য নাই, ওকে। কিন্তু মেশিন লার্নিং ইঞ্জিনিয়ারিং, দ্যাট ইজ লিটল বিট ডিফারেন্ট দ্যান ট্র্যাডিশনাল স্ট্যাটিস্টিক্যাল মডেলিং, ওকে। বাট স্টিল মেশিন লার্নিং ইঞ্জিনিয়ারিংয়ের মধ্যেও প্রচুর স্ট্যাটিস্টিক্যাল জিনিস আছে। ইনফ্যাক্ট ওই মডেলগুলোর মেজরিটি হচ্ছে স্ট্যাটিস্টিক্যাল মডেল, ঠিক আছে। সো ডেটা সায়েন্স ইজ গোয়িং নো হোয়ার, ডেটা সায়েন্স উইল স্টে, ওকে। এটা হয়তো নাম চেঞ্জ হয়ে গেলেও যেতে পারে, আই ডোন্ট নো, কিন্তু ডেটা সায়েন্স কোথাও যাচ্ছে না, স্ট্যাটিস্টিক্স কোথাও যাচ্ছে না, এগুলো থাকতেছে, নো প্রবলেম, ঠিক আছে। এখন প্রচুর অটোমেশন হবে, সেটা সমস্যা নাই, কিন্তু এখানে হিউম্যান ইনপুট অলওয়েজ লাগবে, ওকে। হিউম্যান ইন দ্য লুপ, ইট উইল বি দেয়ার, ওকে। এখন আর
দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে আপনার স্ট্যাটিস্টিক্সে পিএইচডি করা উচিত হবে নাকি ডেটা সায়েন্সে করবেন। ওয়েল, আপনি যেখানেই পিএইচডি করেন ইউ নিড টু সলভ এ প্রবলেম, রাইট? সো এখন আপনি যদি স্ট্যাটিস্টিক্স ডিপার্টমেন্ট থেকে পিএইচডি করে ওই রকম ডিপ লার্নিং মেশিন লার্নিংয়ের প্রবলেম নিয়ে কাজ করতে পারেন, নো প্রবলেম, ঠিক আছে? কিন্তু যদি আপনি ধরেন এখন স্ট্যাটিস্টিক্সের একটা থিওরি ডেভেলপ করার জন্য পিএইচডি করবেন, দেন আমি বলবো যে দ্যাট উইল নট বি এ গুড চয়েস, ওকে? বিকজ স্ট্যাটিস্টিক্সের থিওরি হচ্ছে কি এখন কাইন্ড অফ স্যাচুরেটেড, ওকে? থিওরি ডেভেলপ করা যেমন কঠিন, সেই থিওরি ডেভেলপ করে ওইটার ভ্যালু বোঝানোও কঠিন, ওকে? আনলেস আপনি এমন কিছু বাইর করলেন যেটা এক্সিস্টিং সব থিওরির একবারে ট্রাম্প করে ওইটাই এখন সুপিরিয়র, দ্যাট ইজ ডিফারেন্ট। বাট আই এম প্রিটি শিওর ইউ আর নট গানা বি এবল টু ডু দ্যাট। মানে ইনফ্যাক্ট মানে আপনি না, ইন জেনারেল কেউই পারবে না আর কি, ওই অর্থে বলছি, ইটস নট পসিবল, মানে এটা অলরেডি স্যাচুরেটেড। সো আপনাকে অ্যাপ্লিকেশান খুঁজতে হবে। এখন অ্যাপ্লিকেশানের জন্য ধরেন স্ট্যাটিস্টিক্সের ডিফারেন্ট ব্রাঞ্চ আছে, ধরেন আপনি ক্লিনিক্যাল ট্রায়ালে যেতে পারেন, আপনি ফোরকাস্টিংয়ে যেতে পারেন, হ্যাঁ, ডিপেন্ড করে। এখন ওইরকম স্পেশালাইজড ফিল্ডে আপনার ডিগ্রি হবে, তো কোন বিষয়ে ডিগ্রি করবেন এইটা আবার আপনাকে ভবিষ্যতে আপনার ক্যারিয়ার কিভাবে কোন দিকে মোড় নেবে তা সেটাকে নির্দেশ করবে। ডেটা সায়েন্সে যদি ডিগ্রি করেন, পিপল উইল নো দ্যাট ইট ইজ ডেটা সায়েন্স, মানে হচ্ছে এটা অল এনকম্পাসিং, ইট ইনক্লুডস স্ট্যাটিস্টিক্স অলসো, ইট ইনক্লুডস কম্পিউটার সায়েন্স, ইট ইনক্লুডস মেশিন লার্নিং। সো আমার মনে হয় টাইটেলটা অ্যাজ এ ডিগ্রি টাইটেল ডেটা সায়েন্স মাইট বি প্রেফারেবল in terms of getting job, okay? So yes, why not? Data science আপনি ডিগ্রি পিএইচডি করতেই পারেন, নো প্রবলেম। আপনি যদি স্ট্যাটিস্টিক্সে চান যে না আপনি স্পেশালাইজড কাজ করবেন, ফিল্ডে কাজ করবেন, সেখানেও আপনি ডেটা সায়েন্স মেশিন লার্নিংয়ের টুল ব্যবহার করতে পারেন, নো প্রবলেম। আমি ওভাবে স্পেসিফিক কোনো ডিফারেন্স দেখি না আর কি। কি তাহলে স্যার হচ্ছে ওই ডেটা সায়েন্সে ওইটা প্রসিড করলে ওইটাই মনে হয় ভালো হবে। হ্যাঁ, আপনি কারিকুলাম দেখেন ওরা কি করবে, অলওয়েজ একটা জিনিস খেয়াল করবেন, শুধু টপিক না, দেখতে হবে যে আপনার ওদের ওই আমি ওই টিউ.কম থেকে যেটা পাইছি ওইটা হচ্ছে ওই স্ট্যাটিস্টিক্স ডিপার্টমেন্ট থেকে অফার করা হচ্ছে ওই প্রোগ্রামটা। ওকে, হিয়ার ইউ গো। ইয়া, সো তার মানে ওইটা স্ট্যাট হেভি ডেটা সায়েন্স হবে, দ্যাট ইজ গুড। ইয়া, কিন্তু মেক শিওর করবেন যে ওখানে কম্পিউটার সায়েন্সের ইনপুট আছে কিনা, কারণ এটা ইম্পর্ট্যান্ট কিন্তু। হ্যাঁ হ্যাঁ, ওরা হচ্ছে ম্যাথমেটিক্স ডিপার্টমেন্ট আর স্ট্যাটিস্টিক্স ফ্যাকাল্টিতে একসাথে, তো তার সাথে কম্পিউটার সায়েন্স ফ্যাকাল্টিটাকেও নিয়ে একসাথে হচ্ছে প্রোগ্রামটা অ্যারেঞ্জ করতেছে। দ্যাট ইজ ভেরি গুড। ইয়া, টেকনিক্যাল ইউনিভার্সিটি অফ ডর্টমুন্ড, ওইখান থেকে ওরা অবশ্য অ্যাপ্লিকেশন রিকোয়ারমেন্ট একটা ডেটা সেট দিয়ে দিছিল, তো এটা একটা প্রজেক্ট রিপোর্ট করে আমাদেরকে সাবমিট করতে হয়েছে অ্যাপ্লিকেশন করার সময়। তো এটা আমরা আমাদের মতো করে করছি, তো এখন আল্লাহর রহমতে এটা ওরা ইভালুয়েট করে পজিটিভ একটা রেজাল্ট জানাইলো, এই আর কি। ভেরি নাইস। একটা ইউনিভার্সিটি যেটা ওটা এএফএইউ থেকে আসছে, ফ্রিডরিক আলেকজান্ডার ইউনিভার্সিটি, তো ওইটার র্যাঙ্কিংটা হচ্ছে আবার মানে ডটমুন্ড থেকে অনেক আগায় আছে, মানে কিউএস র্যাঙ্কিং 322তম। তো ওইটাও মানে ম্যাথমেটিক্স, ওইটা হচ্ছে আবার ম্যাথমেটিক্স ডিপার্টমেন্ট থেকে অফার করতেছে এফএইউ যেটা। তো এই দুইটার সাথে আমার এখন যেহেতু স্ট্যাটিস্টিক্স ডিপার্টমেন্ট থেকে যেটা অফার করতেছে টিউ.কম, তো ওইটাতেই বেশি আগ্রহ হচ্ছে, যদিও ওটার র্যাঙ্কিং একটু দূরে ওই এফএইউর সাথে কম্পেয়ার করলে, এই আর কি। আসলে র্যাঙ্কিং খুব একটা ইম্পর্টেন্ট না। র্যাঙ্কিংয়ের মেয়াদ থাকে খুব অল্প কয়দিন, মানে আপনি পাশ করার পরে ধরেন 6 মাস। আর সবগুলো হচ্ছে মানে পাবলিক ইউনিভার্সিটি, এই আর কি, যেহেতু আমাদের টিউশন ফি নাই ওইখানে, ওই পাবলিক ইউনিভার্সিটি হওয়ার সুবাদে কোনো টিউশন ফি নাই, জাস্ট হচ্ছে অ্যাকোমোডেশন কস্টটা। তো এটা হচ্ছে তার একটা বিষয়। আর একটা বিষয় জানতে চাচ্ছিলাম, যদি ওদিকেই প্রসিড করা হয় তো তার পূর্ব প্রস্তুতি হিসেবে বেসিক পড়াশোনা তো স্ট্যাটিস্টিক্সে গ্রাজুয়েট হিসেবে মোটামুটি আছে, আর প্রোগ্রামিং বা আদার্স ডেটা অ্যানালিটিক্যাল টুলস গুলা এসপিএসএস আর মূলত আর এই দুইটাই আমাদের শেখানো হয়েছে ইউনিভার্সিটি লেভেলে। আর হচ্ছে নিজের প্রচেষ্টায় পাওয়ার বিআই একটু করে শিখতেছি, আর পাইথন দিয়ে এক্সপ্লোরেটরি ডেটা অ্যানালিসিসটা কিছুটা করছি কোভিড সিচুয়েশনে, এখন হয়তো ওভাবে করা হচ্ছে না, এই আর কি। তো স্যার এখন আমি আরেকটা জিনিস যেটা জানতে চাচ্ছি, ওই যে কোর্সেরা থেকে একটা কোর্স অফার করতেছে ওই প্রফেশনাল সার্টিফিকেশন ডেটা অ্যানালিটিক্স প্রফেশনাল, তো ওই কোর্সটা মানে যদি করি তাহলে ওইটা দিয়ে কি মানে পার্ট টাইম বা এই টাইপের জবগুলো কি
সরি পাওয়ার ক্ষেত্রে সুবিধা হবে কিনা ওটা একটু জানতে চাচ্ছিলাম। আর আমি আসলে যেটা জানতে চাচ্ছি, যেটা আসলে মূলত কোয়েশ্চেন যেটা ছিল যে মানে একটা দেশ থেকে মানে আমাদের এখান থেকে বাইরে কোথাও যাওয়ার পরে তো একটা পার্ট টাইম জব তো অবশ্যই ম্যানেজ করতে হবে, সেটা যেখানেই হোক না কেন। তো এখন ওই পার্ট টাইম জবটা যদি সাবজেক্ট রিলেটেড হয় তাহলে সেটা প্রফেশনাল ক্ষেত্রে অনেকটা সুবিধা হয়। আর মানে এতদিনের যে লার্নিংটা, এখানকার যে লার্নিংটা ওইটাও একটু ইউটিলাইজ করার সুযোগ থাকে এই আর কি। তো এখন যদি ওই টাইপের একটা সার্টিফিকেশন যদি কমপ্লিট করি তাহলে সেই ক্ষেত্রে কি ওইটা পার্ট টাইম জব পাওয়ার ক্ষেত্রে সুবিধা হবে কিনা ডেটা অ্যানালিস্ট হিসেবে, অ্যাজ এ জুনিয়র ডেটা অ্যানালিস্ট? ওকে, আপনি আসলে অনেক কোশ্চেন করছেন, আমি ভুলে গেছি কতগুলো কি কোশ্চেন ছিল, বাট লেট মি স্টার্ট উইথ দ্য লাস্ট ওয়ান। ওকে, সো আপনি যেটা বললেন যে কোর্সেরার কোর্স করে আপনি ডেটা অ্যানালিস্ট পার্ট টাইম জব পাবেন কিনা, আপনি তো জার্মানির কথা বলছেন তাই তো? জি জি স্যার। আমি জার্মানির সিচুয়েশন যাই না, ধরেন আমি যদি ইউএস এর উদাহরণ দিয়ে বলি, হ্যাঁ, আপনি অন ক্যাম্পাসে আপনার ওয়ার্ক পারমিট থাকবে অ্যাজ এ স্টুডেন্ট। ওকে, সো নো আউটসাইড কনসাল্টিং অর ওয়ার্ক ইজ অ্যালাউড। ওকে, সো এটা যদি মাথায় রাখেন, দেন তার মানে কি, অন ক্যাম্পাসে কাজ মানে হলো আপনি অন্য একজন প্রফেসরের কোনো রিসার্চ প্রজেক্টে বা অ্যানালিটিক্যাল প্রজেক্টে কাজ করার উপযোগী থাকবেন। দ্যাটস হোয়াট ইট মিনস। ওকে, সো এখন সেইটা আপনার কোর্সের কারিকুলাম এর লোড মেনটেন করে করতে পারবেন কি না সেটা আবার ডিপেন্ড করবে আপনার যে অ্যাকচুয়াল সুপারভাইজার থাকবে তার কাইন্ড অফ ইচ্ছা বা তার পরামর্শের উপর। এখন আপনি যদি হ্যান্ডেল করতে পারেন ডেফিনেটলি করবেন, নাও ওই সার্টিফিকেশনটা আপনাকে কাজে দিবে কিনা, মানে ওই প্রফেসরের কাজ পাইতে কনভিন্স করবে কিনা এটা বলা মুশকিল। করতে পারে ডেফিনেটলি, এটা একটা এনি সার্টিফিকেশান হেল্পস, যেহেতু কোর্সেরা সম্পর্কে এখন সবাই মোটামুটি জানে। কিন্তু ওই কোর্সেরার সার্টিফিকেশন করার সময় আপনার খেয়াল করতে হবে যে আপনি প্রজেক্ট হিসেবে কিছু করছেন কিনা, সেইটা অ্যাকচুয়ালি আলটিমেটলি আপনি সেল করতে পারবেন। বুঝতে পারছেন? আমি আপনার মিউট করে রাখি। হ্যাঁ, তো সেই 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 জিনিসগুলো যদি করেন দেন ওইগুলো দেখায় আপনি চেষ্টা করতে পারেন এবং ডেফিনেটলি এটা কাজে লাগতে পারে। বাট এগেইন দ্যার ইজ নো গ্যারান্টি, কারণ হচ্ছে যে ফান্ডিংয়ের ব্যাপার থাকে, তারপরে তাদের নিজস্ব ফান্ডিং সিচুয়েশন, অনেক কিছুর সাথে জড়িত আর কি। অলরাইট, সো আমার মনে হয় আমি অ্যান্সারটা দিয়েছি। আমার আজকে এখানে শেষ করতে হবে। আর যদি কারো কোনো কোশ্চেন থাকে সেটা হলো যে, আমি একটা কোশ্চেন করতে পারি? আমি জানি যে আপনার আজকে সময় নাই, আপনি যদি চান স্যার আমি নেক্সট লাইভেও করতে পারি। রাজকুমার, আচ্ছা বলেন দেখি। ঠিক আছে, হ্যাঁ স্যার। স্যার অ্যাকচুয়ালি আমি বিজনেস গ্রাজুয়েট, আমার শেষ হয়ে গেছে, এখন ছোটখাটো একটা চাকরি করি। আর ইচ্ছা ছিল স্যার মাস্টার্স করবো ডাটা অ্যানালিটিক্স বা ডাটা সায়েন্স ইউএসএ। স্যার ওকলাহোমা স্টেট ইউনিভার্সিটি অ্যান্ড ইউকে ডালাসে আমি কথা বলেছি এবং ওদের যা ডিটেলস ছিল সব কিছু দেখেছি। দেখার পরে আমি যেটা দেখলাম স্যার, ওদের ফান্ডিং অ্যাসিস্ট্যান্ট মানে টিচিং অ্যাসিস্ট্যান্ট হিসেবে যে ফান্ডিং দিবে ওরা, তার জন্য যে রিকোয়ারমেন্ট, সেই রিকোয়ারমেন্টের মধ্যে আমি যেগুলো ওরা চাচ্ছে আমার সেগুলো নাই, অনেকগুলো দেখছি। যেরকম এসকিউএল, পাইথন, এমএল, এইগুলা চাচ্ছে, এগুলো কেউ যাতে জানে এরকম কেউ চাচ্ছে। আর সবচেয়ে বড় কথা স্যার, যে কম্পিটিশন হবে বিশেষ করে ফান্ডিং এর জন্য, সেখান থেকে আমার থেকে যারা ভালো এগুলো জানে, অফকোর্স ফান্ডিং তারাই পাবে আমার মনে হয়। সো সেক্ষেত্রে স্যার আমি যদি এগুলোতে অ্যাপ্লাই করতে চাই, সো এই জিনিসগুলো কিভাবে শিখতে পারি, বা কোনো কারোর সাথে যদি কোনো প্রজেক্টে কাজ করতে চাই সেক্ষেত্রে আমাকে কি করতে হবে, এটা যদি একটু বলতে পারেন। ওকে, সো আমি যেটা বুঝলাম যে আপনি কি অ্যাডমিশন পেয়েছেন নাকি অ্যাডমিশন পাবেন, অ্যাপ্লাই করছেন? না স্যার, আমি অ্যাকচুয়ালি অ্যাডমিশন করার জন্য জাস্ট দেখছিলাম রিকোয়ারমেন্টস দেখতেছেন, রাইট? আমি উপযুক্ত কিনা। রাইট। এখন হচ্ছে কি যে হ্যাঁ, ওরা যে টিচিং অ্যাসিস্ট্যান্ট হিসাবে যে এক্সপিরিয়েন্সগুলো চেয়েছে, এটার মানে কিন্তু এরকম না যে আপনি ওই সবগুলো বিষয়ে এক্সপার্ট হতে হবে। ইটস নট দ্যাট। এর মানে হচ্ছে যে আপনি ওই ধরনের জিনিসগুলো সম্পর্কে পরিচিত এবং আপনার কিছুটা হ্যান্ডস অন এক্সপিরিয়েন্স আছে, মানে আপনি একেবারে অপরিচিত না
হ্যাঁ, যে কেউ যদি আপনার একটা সিকুয়েল স্ক্রিপ্ট ধরায় দেয় আপনি কিছুই বুঝবেন না, এরকম যেন না হয়। মানে আপনার কিছুটা হ্যান্ডস অন অভিজ্ঞতা আছে, এই ধরনের কাজ করেছেন, সেই ধরনের অভিজ্ঞতা থাকতে হবে। এর মানে হচ্ছে সেইটা। ওকে, এখন সেই যে অভিজ্ঞতাটা হইতে পারে আপনার কারিকুলামের অংশ হিসাবে। আপনি যদি সিকুয়েল পড়ে থাকেন সেখানে নিশ্চয়ই কোনো হোমওয়ার্ক প্রবলেম করেছেন, অ্যাসাইনমেন্ট করেছেন। পাইথন যদি এমএল করে থাকেন তাহলে সেখানে নিশ্চয়ই কোনো অ্যাসাইনমেন্ট প্রবলেম করেছেন, তাই না? ওই জিনিসগুলো আপনাকে এই জন্য এগুলো কিছু করিনি। ওকে, আন্ডারগ্রাজুয়েট বিজনেস ব্যাকগ্রাউন্ড। ওকে, এখন বিজনেসেও কিন্তু এই যে মেশিন লার্নিং ইউজ হয়, বাট এনিওয়ে এনি ডেটা রিলেটেড জিনিস। এখন ধরেন যে এখন আপনার ডেডলাইন কবে অ্যাপ্লাই করার? স্যার অ্যাকচুয়ালি আমি জাস্ট ভাবতেছিলাম, এগুলো চেক করতেছিলাম যে আমি আদৌ উপযুক্ত কিনা। ওকে ওকে, এই মুহূর্তে ডেফিনেটলি আপনি উপযুক্ত না, তাহলে যেহেতু আপনি করেননি। কিন্তু যদি আপনি ভবিষ্যতের কথা চিন্তা করেন যে আপনি ভবিষ্যতে মানে সামনে বছরে অ্যাপ্লাই করবেন এবং এখন থেকেই প্রস্তুতি নিলেন। নেক্সট ইয়ারে অ্যাপ্লাই করার ইচ্ছা আছে এবং সেই হিসেবে প্রিপারেশন নিচ্ছি আমি। বিশেষ করে এখন আমার জিআরই প্রিপারেশন চলতেছে। আর আমি যে স্কিলগুলোর কথা বললাম এইগুলো নিয়ে আমার একটু টেনশন ছিল যে আসলে এগুলো ইম্পরে লাগবে কিনা। আমার যেহেতু এগুলো কিছুই করা নাই, আমি আপনার এসকিউএল কোর্সে সর্বপ্রথম এনরোল করেছি এবং ইচ্ছা আছে পরবর্তীতে আপনার স্টার্ট উইথ পাইথন যে কোর্সগুলো আছে বা আপনি যেগুলো করাবেন সেগুলোতে অ্যানালিস্ট হওয়ার ইচ্ছা আছে। ওকে, দ্যাট সাউন্ডস গুড। আপনি ধরেন যে মনে হচ্ছে যে আপনি এই লাইনে নিজের স্কিল ডেভেলপ করার চেষ্টা করতেছেন, হুইচ ইজ গুড। তো আমি আমার এসকিউএল কোর্সে যেটা করব, আমার এই জিনিসটা আসলে মাথায় আছে, যাতে আপনি এই কোর্স থেকে এমন একটা জিনিস প্রডিউস করবেন যেটা আপনি দেখাইতে পারেন, যেটা আপনি পটেনশিয়াল জবের ক্ষেত্রে হোক বা এরকম অ্যাডমিশনের ক্ষেত্রে হোক আপনি দেখাইতে পারেন। এবং সেইভাবে আমি এই কোর্সটার একটা প্রোডাক্ট হিসাবে ওরকম একটা প্রোডাক্ট আপনি তৈরি করবেন, সেই সুযোগ পাবেন। ওকে, তো ধরেন যে কি জিনিস দেখাইতে হবে, কিভাবে দেখলে বুঝবে যে আপনি সিকুয়েল জানেন, সেই জিনিসটাই আমি এক্স্যাক্টলি আপনাদের দিয়ে করাই নিব। ফলে আপনাদের প্রত্যেকেই যারা এটা শেষ করবেন এই কোর্সটা জেনুইনলি, তাদের ওরকম একটা প্রোডাক্ট হবে। ওকে, সো আই ক্যান অ্যাসিওর ইউ দ্যাট। আর তারপরে ধরেন যে হ্যাঁ, পাইথনের নলেজটা খুব ইম্পর্ট্যান্ট, কারণ দিস ইজ দ্য ফ্যাক্ট, কারণ পাইথন হচ্ছে এখন নাম্বার 1 ল্যাঙ্গুয়েজ ইন ডেটা সায়েন্স অ্যান্ড মেশিন লার্নিং। ওকে, সো পাইথনের নলেজটা আপনাকে থাকতেই হবে, থাকলে ভালো। এবং হোপফুলি শুধু মানে আমার কোর্সের জন্য ওয়েট করতে হবে না, ইউ ক্যান লার্ন ফর ফ্রি। বাট আই নো দ্যাট অনেকেই চায় যে আমার কাছ থেকে শুনতে। আই নো দ্যাট, আই অ্যাপ্রিসিয়েট দ্যাট, অ্যান্ড আই ফিল হাম্বলড। Thank you for that. If anything works, that's fine with me. But আপনি আমার কোর্সের জন্য ওয়েট করতে পারেন, বাট there are so many free resources out there also. But অনেক ফ্রি রিসোর্সেস আছে, কিন্তু স্যার ওটা কিরকম হয় আপনার সেই মানে ডাটা সমুদ্রের মতন স্যার। রাইট, যেখানে that's true. আমি শিখতেছি কিছু বুঝতেছি না। রাইট, আপনার এখানে যেটা হয় আমি হয়তো বা মাসে একটা লাইভ সেশন পেলেও আমার ডাউটগুলো ক্লিয়ার করতে পারি। রাইট, ওকে, দ্যাটস ফাইন। সো আমার মনে হয় আপনি ইউ আর অন ট্র্যাক। ইয়া, ওকে স্যার, থ্যাংক ইউ স্যার। হ্যাঁ, আপনার বিজনেস ব্যাকগ্রাউন্ড তো আপনি ইজিলি ট্রানজিশন করতে পারবেন, নো প্রবলেম। ওকে, একটুখানি হ্যাঁ, এক সেকেন্ড। ওকে, ইউটিউবে একজন প্রশ্ন করেছে, মোহাম্মদ সৌরভ প্রশ্ন করেছেন যে পরিসংখ্যান বিষয়ক কোর্সটা কবে আসতেছে। আসলে চেষ্টা করতেছি আমি আমার সিকুয়েল কোর্সটা আর একটু অ্যাডভান্স করে আমি তারপরে ওই স্ট্যাটিস্টিক্সের কোর্সটা শুরু করবো, নাহলে ওই আসলে ডিফিকাল্ট হয়ে যায় দুটা কোর্স ম্যানেজ করা। সো এই মুহূর্তে কোনো এক্সপেক্টেড টাইম আমি বলতে পারছি না, বাট এটা যখন অ্যাভেলেবল হবে আমি ইনশাল্লাহ জানাবো। থ্যাংক ইউ। হ্যাঁ, বলেন স্যার। আমি একটু জানতে চাচ্ছিলাম ওই যে মানে এখন সিকিউর যে কোর্সটা চলতেছে, তো এখন আমি তো আসলে এনরোল করতে পারি নাই তখন, তো এখন কি চাইলে এটা মানে এনরোল করার কোনো সুযোগ আছে, বা নেক্সট আবার কবে স্টার্ট হবে তো জানতে চাচ্ছি। ওয়েল, এটা আসলে ওই লাইভ ক্লাস না, সো আপনি এনি টাইম জয়েন করতে পারেন। মানে এটা ইজ আপ টু ইউ, মানে এগুলো হচ্ছে রেকর্ডেড সেশন দেয়া আছে সিকোয়েন্সিয়ালি, আপনি ফলো করবেন। ওখানে অ্যাসাইনমেন্ট আছে, কুইজ আছে, সেগুলো আপনি করবেন। দ্যাটস হাউ ইট ইজ। এটা হচ্ছে অ্যাসিঙ্ক্রোনাস, ইটস নট আ লাইভ ক্লাস। ওকে, সো ইউ ক্যান জয়েন এনি টাইম। আজকে জয়েন করতে পারেন বা 6 মাস পরে জয়েন করতে পারেন, নো প্রবলেম, এনি টাইম। ওকে,
All right. How can I join the SQL class? Okay, so আপনি SQL ক্লাসে জয়েন করার জন্য ডেটা স্কুল ওয়েবসাইটে যাবেন, ওইখানে যে দেখেন যে একটা ডেটা স্কুল, ওইখানে গিয়ে দেখেন একটা SQL এর কোর্স আছে, step into SQL. Let me see if I can give you the direct link. So step into SQL for data analysis, or SQL for data analysis. Here is the link. Okay, so this is the link. আমি ইন জেনারেল একটা কোশ্চেন করতে যাচ্ছিলাম। বলেন। স্যার কোশ্চেনটা হচ্ছে মানে আমাদের দেশ থেকে তো অনেক স্টুডেন্ট হচ্ছে বাইরের বিভিন্ন দেশের মানে পোস্ট গ্রাজুয়েশনের জন্য যাচ্ছে, মাস্টার্স হোক বা PhD হোক। তো এই ক্ষেত্রে অনেক ক্ষেত্রে একটা বলে দেয়া থাকে যে যদি কিছু স্কিল যদি দেশ থেকে শিখে আসা যায় তাহলে সেটা হচ্ছে মানে তাদের কর্মক্ষেত্রের জন্য খুবই উপযোগী হয়, লাইক পার্ট টাইম জব বা মানে স্টাডি চলাকালীন সময়ে পার্ট টাইম জব করার ক্ষেত্রে খুব উপকারী হয়। তো এই ক্ষেত্রে তো স্যার আসলে এখন যেটা সারা বিশ্বে যেটা আইটি জবের ক্ষেত্রে একটা খুব তো এখন আইটি জবের ক্ষেত্রে স্যার কোন ধরনের স্কিলগুলো শিখে আসলে মানে হচ্ছে স্টুডেন্টদের জন্য একটা সুবিধা হয়, যে কোন ধরনের ইজিলি পার্ট টাইম জব পাওয়ার ক্ষেত্রে মানে মোস্ট ডিমান্ডিং কিছু মানে আইটি স্কিল, এই ক্ষেত্রে কি স্যার ডেটা অ্যানালিস্টটা কি একটা ডিমান্ডিং আইটি স্কিলের মধ্যে পড়বে? এটা একটু জানতে চাচ্ছিলাম। ওই যেটা একটু আগে বললাম, আমি একজনকে অ্যান্সার দিলাম, সেটা হলো যে আপনি পার্ট টাইম কাজ তো আসলে ওই অন ক্যাম্পাস ছাড়া করতে পারবেন না। এখন স্যার আমাদের ইয়েতে ওই জানুয়ারিতে হচ্ছে উইকলি 20 আওয়ার্স পারমিশন থাকে হচ্ছে অফ ক্যাম্পাস কাজ করার। ওকে, সেটা অড জব হতে পারে বা আদার্স যে কোনো জব হতে পারে। নর্মালি ধরেন আমি ইউএসএ কথা বলি, জার্মানিতে হয়তো এরকম হবে, আপনার ওরকম পার্ট টাইম ডেটা অ্যানালিস্ট আসলে আমি জানি না, মনে হয় পাবেন কিনা, ইটস নট ইজি টু গেট, মানে ওরকম কোনো অপরচুনিটি নাই নর্মালি। কারণ হচ্ছে কি, সমস্যাটা বলি কেন নাই, কারণ কোম্পানির যে ডেটা অ্যাসেট, ডেটাতে যখন আপনাকে অ্যাক্সেস দিবে, তো সেটার জন্য আপনাকে ফুল টাইম এমপ্লয়ি হতে হয়। ফুল টাইম এমপ্লয়ি না হলে ওদের যে ডেটা গভর্নেন্স যে রিকোয়ারমেন্টসগুলো থাকে সেটা আসলে আপনাকে অ্যালাউ করতে পারবে না। যে আপনি ধরেন পার্ট টাইম কনসালট্যান্ট, আপনাকে স্পেশাল অ্যাক্সেস ডাজন্ট ওয়ার্ক দ্যাট ওয়ে, বুঝছেন? এটা একটা প্রবলেম আসলে। সেই জন্য ডেটা সায়েন্সে আসলে পার্ট টাইম জব ওরকম হয় না। আর কনসাল্টিং আসলে ইয়াং পিপলদের আসলে কনসালটেন্ট হিসেবে হায়ার করে না। কনসালটেন্টরা কিন্তু রিয়েলি এক্সপিরিয়েন্সড পিপল। আমি বলতে চাচ্ছি একটা অর্গানাইজেশনে কনসালটেন্ট হিসেবে কাজ করা। কিন্তু আপনার যেটা সম্ভব হতে পারে যে ফ্রিল্যান্সিং, ওকে, ফ্রিল্যান্সিং ইজ পসিবল, ইউ ক্যান ডু ইট প্রবলি। কিন্তু ফ্রিল্যান্সিং সেক্ষেত্রে যে কী ধরনের স্কিল লাগবে সেটা তো ধরেন ওই ফ্রিল্যান্সিং ওয়েবসাইটে গেলেই আপনি বুঝতে পারবেন কী ধরনের প্রবলেম তারা সলভ করে চাচ্ছে, সেই রিলেটেড আপনার এক্সপিরিয়েন্স থাকা লাগবে আর কি, বুঝতে পারছেন? কিন্তু আমার কাছে যেটা মনে হয় যে আসলে PhD করতে করতে বা পার্ট টাইম জব এগুলো না করাই ভালো। কারণ হচ্ছে ইট উইল বি মানে নেগেটিভলি ইট উইল ইম্প্যাক্ট ইউর স্টাডি। মানে মাস্টার্স লেভেলে তো ডেফিনেটলি নো, ইটস এ বিগ নো, ডোন্ট ডু ইট। কারণ মাস্টার্সে অনেক প্রেশার থাকবে, কোর্সের প্রেশার। আর PhD লেভেলে ধরেন যে কিছুটা রিল্যাক্স থাকে বা কম্প্রিহেন্সিভ এক্সাম হওয়ার পরে, বাট সেই ক্ষেত্রে যদি আপনার সেই মানে অ্যাবিলিটি ব্যান্ডউইথ থাকে, ধরেন আপনি একা, ফ্যামিলি নাই, সেক্ষেত্রে হয়তো বা ইউ ক্যান ডু ইট। কিন্তু ধরেন ইউজুয়ালি হয় কি, PhD স্টুডেন্টদের অনেক সময় ফ্যামিলি থাকে, সেক্ষেত্রে ধরেন আসলে পড়াশোনার পাশাপাশি জব করা আমার কাছে একটু রিস্কি মনে হয়। মানে এটা ফলাফলটা আসলে ভালো হয় না আর কি, মানে সামহাউ অর আদার ইট উইল নেগেটিভলি অ্যাফেক্ট ইউর ওয়ার্ক। কিন্তু ধরেন অন ক্যাম্পাসে রিলেটেড, অন ক্যাম্পাসে বলতে চাচ্ছি ধরেন অন্য প্রফেসরের রিসার্চ প্রজেক্টে বা আপনার প্রফেসরেরই কোনো এক্সটার্নাল রিসার্চ প্রজেক্ট, হ্যাঁ, সেই টাইপের কাজ ইস ওকে, সেটা ভালো। কিন্তু ধরেন আপনি ধরেন, কারণ হচ্ছে কি, জব খোঁজা ইটসেলফ ইজ এ টাইম কনজিউমিং টাস্ক। বলেন। জি স্যার, অন ক্যাম্পাসে স্যার জবগুলো কি মোটামুটি অ্যাভেলেবল থাকে মানে স্টুডেন্টদের জন্য? নট ইজি, কারণ অন ক্যাম্পাসে জব মানে হচ্ছে ধরেন ওদের বুক স্টোরের জব, সেলস জব বা ক্যাশিয়ার জব
বা কফি শপের জব, এই টাইপের জব কিন্তু। না এটা না, ওই যে মানে টিচারদের অ্যাসিস্ট্যান্ট হিসেবে মানে রিসার্চ অ্যাসিস্ট্যান্ট বা এই টাইপের। সেটা আমার অভিজ্ঞতা ধরে, আমি তো একাডেমিয়া ছাড়ছি অনেক আগে, সেই অভিজ্ঞতা থেকে দেখছি যে এটা আসলে নট দ্যাট ইজি। মানে এটা এমন না যে অ্যাভেলেবল আছে, ওরা লোক খুঁজে বেড়াচ্ছে, ইটস নট লাইক দ্যাট। এটার জন্য প্রচুর লাক দরকার আসলে, এবং কানেকশান দরকার। ধরেন আপনার প্রফেসরের সাথে দেখা গেল যে একটা বিজনেস ডিপার্টমেন্টের একটা ফ্যাকাল্টি বা একটা সোশ্যাল সায়েন্স ডিপার্টমেন্টের একটা ফ্যাকাল্টি, তার অনেক কাজ আছে, সেই ধরনের কাজ আপনি তার ইনভলভ করতে পারে। বাট অনেস্টলি আমি যে দেখছি এগুলো আসলে রিয়েলিস্টিক না। মানে ডোন্ট এক্সপেক্ট টু মাচ। কারণটা কি দেখেন, আপনি চিন্তা করেন কোনো প্রফেসরের যদি কাজ থাকে, সেই কাজটা সে আপনাকে কেন দেবে? সে দেবে তার স্টুডেন্টকে। বুঝতে পারছেন জিনিসটা? আমি যখন স্টুডেন্ট ছিলাম, যখন পিএইচডি করতেছিলাম, তখন আমি কি ধরনের এ ধরনের এক্সট্রা কাজ করতাম সেটা বলি, তাহলে বুঝতে পারবেন। সেটা হলো, ধরেন একটা প্রফেসরের সে একটা পেপার অ্যাকসেপ্টেড হয়েছে, কিন্তু সে পেপারটা লিখছে হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ডে, ঠিক আছে? কিন্তু এখন ওই পেপারটা কনভার্ট করতে হবে লেটেক সিস্টেমে। আপনি কি লেটেক কি জানেন? ওকে, রাইট। তো এখন ধরেন আমি যেহেতু ওই বিষয়ের কাইন্ড অফ এক্সপার্ট ছিলাম ওই সময়, এখনও আছি আলহামদুলিল্লাহ। তো ধরেন ওই কাজের জন্য আমার ধরেন সে কনভার্ট করে দিল, সে আমাকে ধরেন বললো ঠিক আছে তুমি $500 তোমাকে দিব, দ্যাটস ইট। ওই ধরনের কাজ, ইটস নট লাইক রেগুলার কাজ। ধরেন ওয়ান অফ টাইপের কিছু কাজ এরকম এদিক সেদিক থেকে হয়তো পাইতাম। তারপরে এই টাইপের আরেকটা কি জানি কাজ ছিল, আমার ঠিক খেয়াল নাই। সে কেউ হয়তো একটা বই লিখতেছে, হ্যাঁ, তো তার বইয়ের ধরেন সে মনে করেন কিছু গ্রাফ করে দিতে হবে, বা ধরেন কিছু একটা ডেটা বা কিছু একটা এক্সাম্পল বানাই দিতে হবে, ঠিক আছে? তো সেটা তো এখন তার টাইম নাই। সে তখন হয়তো আমার সুপারভাইজারে বলছে, এখন সে ধরেন তো তাও তো টাইম নাই। সে বলল ঠিক আছে তুমি এই কাজটা করে দাও, তোমার হয়তো বা $1,500 বা $2,000 একটা বাজেট আছে, বা সামথিং লাইক দ্যাট। এই ধরনের কাজ পাওয়া যায়। কিন্তু ইন জেনারেল রিসার্চে অ্যাসিস্ট্যান্টশিপ, তো সে ধরেন অন্য কাউকে নিবে কেন? সে তো একটা রিসার্চ অ্যাসিস্ট্যান্টই নিতে পারে। বুঝতে পারছেন জিনিসটা? সো আমি যেটা বলবো, ডোন্ট হোপ টু মাচ অন দিস, ওকে? যদি কিছু একটা পান, এনিথিং অন ক্যাম্পাস, এনিথিং ফর এক্সট্রা মানি, ইউ ডু ইট। ইট ডাজন্ট হ্যাভ টু বি ডেটা অ্যানালিসিস। ইনফ্যাক্ট ডেটা অ্যানালিসিস হিসেবে যে কারণটা বললাম, চান্স ইজ ভেরি লো যে আপনি একটা ডেটা অ্যানালিসিস জব পাবেন, ভেরি লো। স্যার এটা কি ডিগ্রি কমপ্লিট করার পরেও কি এই সিচুয়েশনটা থাকতে পারে? মানে ডেটা সায়েন্সে মাস্টার্স প্রোগ্রাম কমপ্লিট করার পরেও কি মানে জব পাওয়ার ক্ষেত্রে একটু সমস্যা হতে পারে, এমনও কি হতে পারে? ওয়েল জব পাওয়া তো হচ্ছে, ডিগ্রি তো আপনাকে জব এনে দিবে না। জব এনে দিবে হচ্ছে, জব আপনাকেই পেতে হবে, হ্যাঁ। ডিগ্রি আপনাকে হেল্প করবে ওটা। সো আপনাকে ইউ হ্যাভ টু সেল ইউর সেলফ, মানে ইউ শুড লার্ন হাউ টু গেট এ জব, ওকে? সেটার জন্য প্রসেসটা ধরেন আমি যেটা একটু আগে বলছিলাম আজকে, সেটা হলো ইউ হ্যাভ টু ম্যানেজ অ্যান ইন্টার্নশিপ, ওকে? ইন্টার্নশিপ পাইতে হবে। ইন্টার্নশিপ যদি পান, আমার ইউটিউবে একটা ভিডিও আছে ইন্টার্নশিপের উপরে, এবং কেন ইন্টার্নশিপ ইম্পর্টেন্ট সেটা আমি দেখছি। আমার দেখেন কোথাও একটা আছে ইউটিউবে আমার চ্যানেলে। আমাদের ছেলেপেলেরা যেটা হয় কি, যে তারা করে কি, তারা দে আর নট ভেরি ফার সাইটেড, মানে তারা আসলে দূরে দেখে না। তারা হচ্ছে ইমিডিয়েটলি কি পাওয়া যায় খালি সেটার দিকে তাকায়। ইউ হ্যাভ টু লুক ফার অ্যাকচুয়ালি, ওকে? You have to see far and think far, okay? What I am going to achieve after this degree, and how do I prepare for that? You have to start that from now. You have to start thinking that from now. So what does it mean? আপনি ডিগ্রিতে ঢোকার আগেই আপনাকে চিন্তা করতে হবে যে এখান থেকে পাশ করে আমি কি ধরনের কাজ করতে চাই, সেটার মার্কেট আপনি এখন থেকে দেখা শুরু করবেন। ওটার জন্য কী কী স্কিল লাগবে সেটা আপনার দেখা লাগবে, কীভাবে নেটওয়ার্কিং করা লাগবে, কার সাথে কানেকশন করা লাগবে। ইউ হ্যাভ টু স্টার্ট ডুইং ইট নাও, ওকে? নট আফটার দ্য ডিগ্রি। ডিগ্রি শেষ করার পরে গিয়ে যদি জব খোঁজা শুরু করেন, ইট উইল টেক 1 year টু ফাইন্ড এ জব। ইট মে টেক দ্যাট লং, বাট আই এম জাস্ট গিভিং এ জেনারেল সিনারিও। বাট ডিপেন্ডিং অন ইউর লাক, ইউর ফিল্ড, আপনি হয়তো বা তাড়াতাড়ি জব পাই যেতে পারেন। বাট ইউ হ্যাভ টু অ্যাকচুয়ালি স্টার্ট লুকিং অ্যাট লিস্ট 1 year বিফোর ইউ অ্যাকচুয়ালি স্টার্ট এ জব। মানে হচ্ছে কি 1 বছর আগে থেকে ওই জবের মার্কেট আপনার খুঁজতে হবে। এগেন এই জিনিসগুলো আমি আগেও বলছি, আমার ওই একটা ইন্টার্নশিপের উপর একটা ভিডিও আছে, আপনি দেখেন, ওইখানে আমি ডিটেল আলোচনা করছি এটা নিয়ে।
অলরাইট, you, sir. হ্যাঁ, থ্যাংক ইউ সো মাচ। আজকে আমি আসলে আর কন্টিনিউ করতে পারছি না, আই এম সরি, বাট থ্যাংক ইউ ফর জয়নিং। আমাদের আজকে শেষ করতে হবে, আমরা আবার নেক্সট ডে ইনশাআল্লাহ কোনো একটা সময়, আমার সময় যখন হবে তখন আমি অ্যানাউন্স করব। আর যারা এই লিঙ্কে জুমে সাবস্ক্রাইব করে রাখছেন তারা তো নোটিফিকেশন পাবেনি, সো ইউ ডোন্ট নিড টু রিসাবস্ক্রাইব। সো এগেইন থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস এভরিওয়ান, ভালো থাকেন। And thank you for all these good advices. হ্যাঁ, ঠিক আছে খোরশেদ। আমার নিউ জার্সি আসেন কোন এক সময় ভাই? ও ইয়া, অবশ্যই অবশ্যই অবশ্যই। থ্যাংক ইউ ফর দ্য ইনভাইটেশন, রিয়েলি No অ্যাপ্রিশিয়েট। problem. জি All right, Allah Hafiz. জি, Thank you very much. আল্লাহ হাফেজ, থ্যাংক ইউ সো মাচ।